মজার ছলে তোকে সতীন বলে ডাকতাম, তুই যে সত্যিই আমার সতীন হয়ে যাবি এটা বুঝতে পারিনি। চৌকাঠের সামনে বরণডালা হাতে কথাটা বলল অভিসারিকা তার প্রিয় বান্ধবী দেবযানীর উদ্দেশ্যে। ওর চোখের সামনে নবদম্পতি রূপে দাঁড়িয়ে আছে ওর স্বামী আর প্রিয় বান্ধবী। ও কোনোদিনও ভাবতেই পারেনি ওর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুজন মানুষই ওকে জীবনের চরম আঘাতটা দেবে। বোমা, ওদেরকে চৌকাঠ থেকেই চলে যেতে বলো, এই অনাচার আমি হতে দেব না। তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকালো সারিকা ওর স্বামী আবিরের দিকে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ও। এমন কাজ করো কেন যে কাজের জন্য মাথা নিচু করে থাকতে হবে? আবির মাথা তুলে করুণ দৃষ্টিতে তাকালো সারিকার দিকে। 4 বছর ভালোবাসার পর 5 বছরের মাথায় 4টা হাত এক হয়েছিল ওদের। এখন বিয়ের বয়স 6 বছর। প্রায় 10 বছরের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে আজ দুটো হৃদয়ের বিচ্ছেদ ঘটল। আমায় ক্ষমা করো সারিকা, আমি নিরুপায়। আমি বুঝেছি জীবনে চলতে গেলে একটা সন্তানের খুব দরকার। হাসলো সারিকা। ভাগ্যের কি করুণ পরিহাস! একটা সন্তানের জন্য নাকি 10 বছরের ভালোবাসা মিথ্যে হয়ে গেল। সারিকার চোখে এক ফোঁটাও জল এলো না। যেখানে বিচ্ছেদটাই চূড়ান্ত সেখানে অপাত্রে চোখের জল পেলে কোনো লাভ নেই। ভালো করেছ। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের দুজনের সংসারে একটা ফুটফুটে সন্তান আসুক। দেবযানী সারিকার কাছে এসে ওর হাত ধরতে চাইল, কিন্তু ও বাধা দিল। আমাকে ভুল বুঝিস না সারিকা, আমি তোর সংসার ভাঙতে চাইনি। আমি তোদেরকে একটা সন্তান দিয়ে বাড়ি থেকে চলে যাব। এমন কথা বলতে নেই দেবযানী, এখনো সংসারে প্রবেশই করলি না, তার আগেই চলে যাওয়ার কথা বলছিস? আজ আমি নিজে তোদের দুজনকে বরণ করে ঘরে তুলব। বাদ সাধল সারিকার শাশুড়ি মা। ওর সামনে এসে দাঁড়ালেন উনি। এভাবে নিজের জায়গা ছেড়ে দিও না বৌমা, নিজের সংসার নিজের হাতে শেষ করে দিও না। সারিকা মৃদু হাসে শাশুড়ি মার কথায়। সংসার তো অনেক আগেই ভেঙে গেছে মা। আপনার ছেলে জীবনে আমার প্রয়োজন পুরিয়েছে, আমাকে বাধা দেবেন না। রাগে গজগজ করতে করতে সারিকার শাশুড়ি মা মিসেস গায়ত্রী দেবী নিজের ঘরে চলে গেল। বসার ঘরে এখন শুধু দাঁড়িয়ে ওরা 3 জন আর আবিরের বোন অন্তরা। অন্তরা রান্নাঘর থেকে একটা থালায় দুধ আর একটা আলতার কোটো আনত। অন্তরা অবাক নয়নে তাকালো সারিকার দিকে। এরকম করো না বৌদি, প্লিজ এরকম করো না। সারিকা হালকা শব্দ করে হাসলো। তোমার নতুন বৌদি অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছেন, ওদেরকে বরং করে ঘরে তুলতে হবে তো, তুমি একটু তাড়াতাড়ি এগুলো আনো। অন্তরা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ওখানে থেকে চলে গেল। 2 মিনিটের মধ্যে একটা পাত্র নিয়ে পিরো এলো। সারিকা বরণডালা থেকে শঙ্কটা তুলে অন্তরার হাতে দিল। তারপর বরণ করলো নিজের স্বামী আর বন্ধুরূপী সতীনকে। আয়, এই দুধে আলতায় পা দিয়ে তোর সংসারে প্রবেশ কর। সারিকে বিশ্বাস কর, তুই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস না, পায়ে ব্যথা হয়। তাড়াতাড়ি নিয়মগুলো শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম নে। দেবযানী মাথা নিচু করে আলতার পাত্রে পা দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। পিছন পিছন ঢুকলো আবিরও। তোমার সাথে আমার কথা আছে সারিকা। নতুন বউ বাড়িতে এসেছে, আমার অনেক দায়িত্ব এখন। তোমার কথা পরে শুনবো। আমি দেবযানীকে ওর ঘরটা দেখিও। ও সরি, ও তো আগে ওই বাড়িতে এসেছে, কিছুই অজানা নয় ওর। আয় দেবযানী। সারিকা দেবযানীকে নিয়ে ঘরে গেল। তার আর আবিরের ঘরে। কত রাগ অভিমান, ঝগড়া খুনসুটি, ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে। বড়টা যখন ছাড়তে পেরেছে তখন ঘরটা আর কি। আজ থেকে এটা তোর আর আবিরের ঘর, নিজের মতো সাজিয়ে নিস।
কিন্তু কিন্তু সারিকা, এটা তো তোর ঘর। সারিকা তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকালো দেবযানীর দিকে। বরটা যখন তোকে দিতে পেরেছি, ঘরটা আর এমন কি? দেবযানীর সারিকার হাতটা মুঠো করে ধরল। আমায় ক্ষমা করে দিস সারিকা, আমি আবিরকে তোর কাছ থেকে কেড়ে নিতে চাইনি। কিন্তু কবে কিভাবে যে আমি আবিরের প্রতি দুর্বল হয়ে গেলাম। সারিকা দেবযানীর হাতের উপর হাত রাখল। তোদের দুজনের প্রতি কোনো অভিযোগ নেই আমার। তোরা দুজনেই প্রাপ্তবয়স্ক। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য ধন্যবাদ। দেবযানী খানিকটা অবাক হলো। তুই এতটা নির্বাক হয়ে আসিস কি করে সারিকা? সারিকা দেবযানীর প্রশ্নটা এড়িয়ে গেল। আলমারি থেকে ওর একটা নতুন শাড়ি বের করে দেবযানীর হাতে দিল। কাপড়টা পাল্টে আয়, এটা একদম নতুন শাড়ি। আবির আমাকে দিয়েছিল এবারের বিবাহ বার্ষিকীতে। তুই তোর বিবাহ বার্ষিকীর উপহারটা আমাকে দিয়ে দিচ্ছিস? এই উপহারটা যার কাছ থেকে পেয়েছিলাম তাকেও তো দিয়ে দিয়েছি। এইসব কথা বাদ দে, শাড়িটা পাল্টে আয়, আমি ততক্ষণে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিই। দেবযানী শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়িকে ওর কিছু জিনিস, প্রয়োজনীয় ডকুমেন্টস সব একটা ব্যাগে ভরে নিল। বালিশের তলা থেকে একটা কাগজ বের করে তাতে চোখ বুলালো। ও এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাটা বুকের ভিতরে দলা পাকিয়ে উঠল। নিজের পেটের উপর হাত রাখল। তোর মা পৃথিবীর সব সুখ তোকে এনে দেবে। মা তোকে একাই বড় করবে, দেখিনিস। চোখের জলটা মুছে কাগজটা ব্যাগে ভরে নিল সারিকা। 6 বছর ধরে একটু একটু করে ঘুরে তোলা ওর ঘরটার দিকে আর একবারও পিছু ফিরে তাকালো না। ব্যাগটা নিয়ে ত্যাগ করলো নিজের ঘরটা। ব্যাগটা নিয়ে ননদ অন্তরার ঘরে এলো সারিকা। অন্তরা তখন ফোনে কথা বলছিল। বৌদিকে দেখে ফোনটা কান থেকে নামিয়ে বৌদির কাছে গেল। বৌদি, তুমি ব্যাগ নিয়ে এই ঘরে? সারিকা মুখে হাসি ফুটিয়ে এনে ব্যাগটা রাখলো চেয়ারের উপর। তারপর বিছানায় বসলো আরাম করে। তোমার নতুন বৌদি তো আজ থেকে ওই ঘরে থাকবে, তাই আমি ভাবছি কটা দিন তোমার ঘরে থাকবো। তোমার কি কোনো অসুবিধা হবে? অন্তরা সারিকার পাশে বসে ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ননদকে এভাবে কাঁদতে দেখে সারিকার খুব খারাপ লাগলো। মিষ্টি এসে সে অন্তরার কাঁধে হাত রাখল। কাঁদছো কেন অন্ত? কেঁদো না, একটা কথা মনে রেখো, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। অন্তরা ছলছল চোখে তাকালো সারিকার দিকে। বলতে পারো বৌদি, ভগবান সব ভালো কেন তোমার সাথেই করেন। সারিকা মৃদু স্বরে হাসল। জানো অন্তু, কোনো শূন্যস্থান চিরকাল শূন্য থাকে না, পূরণ ঠিক হয়ে যায়। হয়তো কয়েক মাস পর আমার জীবনে এই শূন্যস্থানটাও পূরণ করে দেবেন ভগবান। অন্তরা বিস্মিত দৃষ্টিতে তাকালো সারিকার দিকে। কয়েক মাস? এটা কেন বললে তুমি বৌদি? সারিকা বিষয়টা এখনই কাউকে জানাতে চায় না, তাই কথাটা এড়িয়ে যেতে চাইল। ও, দুপুরে রান্না বসাতে হবে অন্তু, আমি এখন রান্নাঘরে যাই। অন্তরাকে যথাসাধ্য এড়িয়ে চলে গেল সারিকা। অন্তরা থ হয়ে বসে রইল। নতুন শাড়ি পরে দেবযানী বসে আছে বিছানায়। পাশেই বসে আছে ওর প্রিয় বন্ধুর প্রাক্তন স্বামী তথা নিজের বর্তমান স্বামী আবির। কেন তুমি আমার জীবনে এলে আবির? তোমার জন্য আজ আর সারিকার বন্ধুত্ব ভেঙে যেতে বসেছে। আবির অবাক নয়নে তাকালো দেবযানীর দিকে। সেদিন রাতে তোমার আর আমার মধ্যে যা হয়েছিল সেটা দুজনের ইচ্ছেতেই হয়েছিল দেব, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করিনি। দেবযানী একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
আবির দেবযানীর উদ্দেশ্যে বলল, 4 বছর ধরে চেষ্টা করছি একটা সন্তান নেওয়ার, কিন্তু তা সম্ভব হয়নি। ডক্টর তো বলেই দিয়েছেন সমস্যাটা সারিকার। এতগুলো বছরেও কোনো সুরাহা হয়নি এর। কিন্তু আমারও তো ইচ্ছে হয় বাবা ডাক শোনার। দেবযানী হতাশ স্বরে বলল, একটা বাচ্চা দত্তক নিলেই তো পারতে। আমার আর সারার মাঝে লোকার কি ছিল? সেদিন আমার জন্মদিনে তোমাকে ডাকাটাই আমার উচিত হয়নি। বাহ দেবযানী বাহ, এখন সব দোষ আমার হয়ে গেল। মনে রেখো, এক হাতে কিন্তু তালি বাজে না। ওদের কথার মাঝে দরজায় টোকা পড়ল। দেবযানী গিয়ে দরজাটা খুলে অন্তরাকে দেখতে পেল। বৌদি খেতে ডেকছে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না অন্তরা। খাবার ঘরের উদ্দেশ্যে চলে গেল। সারিকা খাবারের প্লেট সাজাচ্ছিল। ডেকেছ ওদের? তুমি বড্ড দয়ালু বৌদি, আর তোমার এই দয়ালু হওয়ার সুযোগ নিল তোমার ওই কালনাগিনী বন্ধু। অন্তরার মুখে নিজের প্রিয় বান্ধবীর নামে এরকম একটা সম্বোধন শুনে খুব খারাপ লাগলো। যতই হোক 20 বছরের সম্পর্ক ওদের দুজনের, এরকমভাবে বলতে নেই অন্তু। তোমার নতুন বুদ্ধি শুনলে কষ্ট পাবে। শোনো বৌদি, আমার একটাই বৌদি, আর সেটা তুমি। কোনো নতুন বৌদি চাই না আমার। সারিকা ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সব কি আর আমাদের ছাওয়াতে হয় অন্তু? যা ঘটার ঘটে গেছে, এবার সেটাকে মেনে নেওয়াই বুদ্ধিমত্তার কাজ। অন্তরা সারিকার পাশে গিয়ে দাঁড়ালো। ওরকম বুদ্ধিমত্তা আমার চাই না। বোকা থাকলে যদি তোমাকে আমি পাই, তাহলে আমি বোকাই থাকতে চাই। সারিকা অন্তরার মাথায় হাত বুলিয়ে দিল। সামনের মাসে তোমার বিয়ে, সেটাতে মন্দ। সংসারের এই জটিলতায় জড়িয়ে পড়ো না। দেবযানী এসে সারিকার পাশে দাঁড়ালো। সারিকা আর চোখে দেখলো, কিন্তু কোনো কথা বলল না। আমি তোমাকে হেল্প করি সারা। সারিকা দেবযানীর দিকে তাকিয়ে হাসলো। কদিন পর তো তোকে সব করতে হবে। এই কটা দিন একটু জেনে বুঝে নে সব কিছু। আমি কি এই বাড়িতে নতুন নাকি? হ্যাঁ, বউ হিসেবে তুই নতুন। এক কাজ কর, মাকে গিয়ে ডেকে আন। দেবযানী আমতা আমতা করে বলল, আমি গেলে যদি উনি রেগে যান? উনি তো শাশুড়ি মা, আর শাশুড়ি মায়ের খেয়াল রাখা, যত্ন করে চলাটাই আদর্শ বৌমার দায়িত্ব। দেবযানী ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দেবযানী যেতে আবির এলো রান্নাঘরে। অন্তরাকে দেখে খানিকটা বিরক্ত হলো। অন্তু, আমার ঘর থেকে আমার চশমাটা এনে দে তো। আমি পারবো না। সারিকা আবিরের কাছে এগিয়ে এসে ওর হাতে চশমার বক্সটা দিল। ঘরে নয়, এটা তুমি বসার ঘরে ফেলে এসেছিলে। আবিরের পরিকল্পনা সফল হলো না। সারিকার সাথে কথা বলার সুযোগ সে কখনোই পাচ্ছে না। সারিকা আবিরের সামনের চেয়ারটা টানলো। খেতে বসো। 2টোর সময় তোমার একটা ওষুধ আছে, না হলে দেরি হয়ে যাবে। আবির নির্বাক হয়ে চেয়ে রইল সারিকার দিকে, যে নিজের জীবনসঙ্গীকে অন্য কারোর হতে দেখেও নির্লিপ্ত হয়ে হাসি মুখে সবার খেয়াল রেখে চলেছে, যেটা ও প্রায় 6 বছর ধরেই করে আসছে। বিকেল 4টে। আকাশে এখনো কাঠফোঁটা রোদ। সূর্য যেন আগুন ছড়াচ্ছে পৃথিবীর বুকে। সারিকার আজ অ্যাপয়েন্টমেন্ট আছে একজন গাইনি ডাক্তারের কাছে। উনি 4:30 থেকে বসেন। এই গরমে নিজের অনাগত সন্তানের কথা ভেবেই তাকে আসতে হয়েছে। হাতে কিছু টাকা ছিল, যেগুলো আবির ওকে প্রতি মাসে হাত খরচা বাবদ দিত। সেগুলো জমিয়ে রেখেছিল, আর এখন এভাবে কাজে লেগে যাবে ভাবেনি। মিসেস অভিসারিকা চ্যাটার্জি। সারিকার ডাক পড়তে কপালের গামটা মুছে ডাক্তারের চেম্বারে ঢুকলো।
সামনে থাকা চেয়ারে বসে নিজের রিপোর্টসগুলো এগিয়ে দিল ডক্টর আকাশ ব্যানার্জির দিকে। সারিকাকে দেখে অবাক হলো ডক্টর। আপনাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে, নিন জলটা খান। না না ডাক্তারবাবু, তার কোনো দরকার নেই। ডাক্তার দমকে সুরে সারিকাকে বলল, আপনি ডাক্তার না আমি ডাক্তার? যেটা বলছি করুন, বেবিটার কথা ভেবে জলটা খান। সারিকা বয়ে বয়ে ডক্টরের কাছ থেকে জলের গ্লাসটা নিয়ে পুরো জলটা খেয়ে নিল। ডক্টর রিপোর্ট ভালো করে দেখল। 4 মান্থ চলছে, কিন্তু আপনাকে দেখে তো বোঝাই যায় না। নিজের প্রতি অনিয়ম করলে কিন্তু বেবির গ্রোথ হবে না। খাবারের গন্ধে গা গুলিয়ে ওঠে, খেতে ইচ্ছে করলেও খেতে পারি না ঠিক মতো। কতদিন ধরে হচ্ছে এটা? 2 সপ্তাহ মতো। আপনার সাথে কে এসেছেন? তাকে ডাকুন। সারিকার বুকটা যেন কেঁপে উঠল। এই সময় যাকে পাশে চেয়েছিল সে তো এখন তার নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমার সাথে কেউ আসেনি ডাক্তারবাবু। ডাক্তার ভীষণ অবাক হলেন। আপনার হাজবেন্ড আপনাকে এই অবস্থায় একা ছেড়ে দিলেন? সারিকা নিজের মনের ভিতরে ছলা দহনটা চেপে রেখে মিথ্যে জবাব দিল ডাক্তারের উদ্দেশ্যে। আসলে আমার হাজবেন্ড এখানে থাকে না, কাজের সূত্রে বাইরে, তাই আমাকে একাই আসতে হয়েছে। ডাক্তার ভালো করে পর্যবেক্ষণ করলো সারিকাকে, তারপর আর কোনো প্রত্যুত্তর না করে চোখের ইশারায় বেডে শুয়ে পড়তে বলল সারিকাকে। মিনিট 10 পর চেক আপ করে ডক্টরের কেবিন থেকে বাইরে বেরোলো সারিকা। প্রেসক্রিপশন হাতে চেম্বারের বাইরে থাকা ফার্মেসিতে গিয়ে লাইন দিল। ওর পালা আসতেই প্রেসক্রিপশনটা এগিয়ে দিল দোকানদারের দিকে। প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে মোট 6টা ওষুধ দিয়ে হাতে বিল ধরিয়ে দিল সারিকার। মোট হয়েছে 2420 টাকা। ব্যাগ থেকে টাকা বের করে 5টা 500 টাকার নোট ধরিয়ে বাকিটা ফেরত নিয়ে একটা অটোয় চেপে বসলো। বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ঢুকে ড্রয়িং রুমের সোফায় শরীর এলিয়ে দিল সারিকা। কোথায় গিয়েছিলে বৌমা এই রোদে গরমে? মাথাটা তুলে শাশুড়ির দিকে তাকালো সারিকা। আগে থেকে ভেবে রাখা উত্তরটাই ও দিল, গায়ত্রী দেবীকে। আমার বোনজি কলকাতায় ফিরেছে কাল, ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। গায়ত্রী দেবী মগ থেকে একটা গ্লাসে জল ঢেলে এগিয়ে দিলেন সারিকার দিকে, তারপর নিজেও বসলেন ওর পাশে। তোমার ওই বড় দিদির মেয়ে, যার কয়েক মাস আগে বিয়ে হলো? সারিকা গ্লাসের জলটা এক নিঃশ্বাসে শেষ করে গ্লাসটা পাশে রাখল। হ্যাঁ জয়া, বিয়ের পরপরই বরের সাথে দিল্লি চলে গিয়েছিল, কালকেই ফিরেছে, তাই ভাবলাম গিয়ে একবার দেখা করে আসি। গেলে যখন আজকের রাতটা থেকে আসতে পারতে বঞ্জির কাছে। জয়া বলেছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু বাড়িতে নতুন বউ এসেছে। বড় বউ হিসেবে কিছু দায়িত্ব আছে তো আমার, বলুন মা। আফসোসের স্বরে একটা দীর্ঘশ্বাস ফেল গায়ত্রী দেবী। তুমি তাহলে ঠিক করেই নিয়েছ সতীর নিয়ে সংসার করবে? সারিকা কিছু বলল না, শুধু মুচকি হেসে সোফা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়াতে গায়ত্রী দেবী বলে উঠলেন, আমার প্রশ্নের উত্তরটা দিলে না তো বৌমা? সারিকা গায়ত্রী দেবীর দিকে ঘুরে তাকিয়ে মুচকি হাসল। যেখানে নিজের স্বামীটাই ভাগ হয়ে গেছে, সেখানে সংসার শব্দটা আমার কাছে বিলাসিতা মা। আমি এখন যাই মা, অনেক কাজ আছে রান্নাঘরে। সারিকা শাশুড়ি মার অলক্ষ্যে চোখের কোনায় লেগে থাকা জলটা মুছে নিয়ে ড্রয়িং রুম ত্যাগ করল। রাত হয়েছে। সারিকা সবাইকে খাইয়ে এঁটো বাসন ধুয়ে কাপড়ের বাজায় হাত মুছতে মুছতে অন্তুর ঘরে এলো।
অন্তু তখন ওর হবু বরের সাথে ফোনে প্রেমালাপে ব্যস্ত। সারিকাকে ঘরে ঢুকতে দেখে ফোন রেখে শোয়া থেকে উঠে বসল অন্তরা। খাওয়া তো সেই কখন শেষ হয়ে গেছে। এতক্ষণ রান্নাঘরে কি করছিলে বৌদি? সারিকা বিছানায় এসে বসলো। এটা প্লেটগুলো ধুয়ে রাখলাম, কাল অনেক কাজ আছে, তাই এই কাজটা আজই সেরে রাখলাম। আচ্ছা অন্তরা, তোমার নতুন বৌদি আজ কোথায় শুয়েছে জানো? আমি তো এই দিকের কাজ করতে করতে ওই দিকটা আর খেয়ালই করিনি। অন্তরা মুখ গোছ করে উত্তর দিল, মায়ের ঘরে। কথাটা শোনা মাত্রই সারিকার মাথায় হাত পড়ে। সর্বনাশ! অন্তরা খানিকটা অবাক হয়। কেন, কি হয়েছে? ঘুমের মধ্যে দেবর হাত পা ছোড়ার একটা বদভ্যাস আছে। আজকে মা পুরো শেষ। অন্তরা নির্লিপ্তভাবে হাসল। তুমি সত্যিই পাথর বৌদি। যার জন্য নিজের সব কিছু শেষ হয়ে যেতে বসেছে সে কোথায় ঘুমোলো সেই নিয়ে চিন্তিত হচ্ছ তুমি। খুব বোকা তুমি। এজন্যই আমার দাদা অনায়াসেই তোমাকে ঠকাতে পারল। সারিকা প্রত্যুত্তরে শুধু অন্তরার মাথায় হাত বুলিয়ে দিয়ে রুমের আলোটা নিভিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। অন্তরাও বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। জানো অন্তু, বিধাতা পুরুষ ঠিকই আছেন, যিনি উপরে বসে বসে আমাদের জন্ম মৃত্যু বিয়ে লিখে চলেছেন নিজের ভাগ্য নির্ধারণ খাতায়। জন্মের সময় উনি সবার মৃত্যু অবধি লিখে ফেলেন। তখনই হয়তো আমার জীবনী থেকে উনি সংসার নামক বস্তুটা মুছে ফেলেছেন। তবু ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সংসারের বিনিময়ে উনি আমাকে সন্তান দিয়েছেন। এতক্ষণ পুরো কথাটা অন্তুকে বললেও শেষের বাক্যটা মনে মনে বলে নিজের মনকে সান্ত্বনা দিল সারিকা। আগুপিছু কিচ্ছু না ভেবে এখনও শুধু ওর সন্তানকে নিয়ে ভাববে, যাকে নিয়ে ও বাকি জীবনটা পার করে দেবে। সূর্যোদয় দিয়ে নতুন জীবনের শুরু হলো সারিকার। কলকাতা থেকে বহুদূরে একটা মফস্বল জায়গার মধ্য দিয়ে চারিদিকে সবুজ ধানক্ষেত দেখতে দেখতে একটা লাগেজ নিয়ে সরু ডালাই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে সারিকা। এটা তার খুব পরিচিত একটা রাস্তা। তার বাবার বাড়ির রাস্তা এটা, যেখানে তার শৈশব কেটেছে। জীবনের 25টা বছর কাটিয়েছে ও এই সবুজ পরিবেশে। শহরের কোলাহল, 6 বছরের বিবাহিত জীবনের স্মৃতি, নিজের সংসার আর কিছু প্রিয় মানুষকে ছেড়ে সবার অলক্ষ্যে বরাবরের জন্য ও চলে এসেছে। আজ আবির আর দেবযানীর তথাকথিত বউভাতের অনুষ্ঠান। আজকের দিনটা শ্বশুরবাড়িতে থাকার পরিকল্পনা থাকলেও নিজের মনের সাথে যুদ্ধ করে সফল হতে পারেনি সে। তাই সূর্য ওঠার আগে বাড়ি ছেড়ে চলে এসেছে ও। চক্রবর্তী বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে একটা মেয়ে চিৎকার করে উঠল, মা, বাবা, দাদু, ঠাম্মা, কাকাই, কাকিমা, তোমরা সবাই এসো, দেখো ছোট পিসিমণি এসেছে। একসময় চক্রবর্তী বাড়ি ছিল জমিদার বাড়ি। এখনও সেই আভিজাত্য বজায় রেখে চলেছে এই পরিবার। প্রায় 20 জনের যৌথ পরিবার। আর এই বাচ্চা মেয়েটি হলো সারিকার মেজদার বড় মেয়ে পদ্মাবতী। সারিকাকে দেখেই ওর কাছে ছুটে এলো পদ্মাবতী। পিসিমণি, তুমি এসেছ? পিসিমণি, কতদিন তোমাকে দেখিনি। সেই যে বছরখানেক আগে দুর্গাপূজায় এসেছিলে, তারপর তো আর এলেই না। সারিকা অতি যত্নে হাত রাখলো পদ্মাবতীর গালে। কেমন আছো পদ্ম? পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। সামনের বছর তো আমি ক্লাস 10-এ উঠব। পদ্মর ডাকাডাকিতে এতক্ষণে বাড়ির সবাই উঠোনে এসে উপস্থিত হয়েছে। সারিকাকে দেখে খুশি হয়েছে বাড়ির সিংহভাগ মানুষই। সারিকার বাবারা 3 ভাই। ওর বাবা ছোট। বড় জেঠু মারা গেছেন বছর 5 আগে। বড় জেঠির 3 মেয়ে। তারা এখন বিয়ে করে সংসারী মানুষ। বড় জেঠিমার বয়স হয়েছে। অন্যদিকে মেজ জেঠুর পরিবারে তার স্ত্রী, 2 ছেলে, 2 বৌমা, 3 নাতি আর 1 নাতনি আছে।
সারিকারা 2 ভাই 1 বোন। ওর দাদারও 1 মেয়ে আর 1 ছেলে। তবে ওর ছোট ভাইয়ের এখনো বিয়ে হয়নি। আইন নিয়ে পড়াশোনা করে সে এখন ওকালতিও করছে। সারিকার মেজ বৌদি বিশাখা, যে ওর নিজের দাদার বউ, সে এগিয়ে এলো সারিকের কাছে। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। আমাদের কথা তাহলে এতদিনও মনে পড়লো ননদিনীর। সারিকা ব্যাগটা টানতে টানতে উঠোনের মধ্যে এসে একে একে সব গুরুজনদের প্রণাম করলো। সারিকার মা অঞ্জনা দেবী এতদিন পর মেয়েকে পেয়ে খুব খুশি, কিন্তু ওনার মনে অন্য কিছু চলছে। আর থাকতে না পেরে বলেই বসলো, সারা, জামাই আসেনি? সারিকা একটা দীর্ঘশ্বাস ফেলে ওর মায়ের সামনে এসে দাঁড়ালো। মুখে একটা নকল হাসি টেনে কথা ঘুরাতে ব্যস্ত হয়ে উঠল। ও বুঝেছি, এখন মেয়ে পর হয়ে গেছে, জামাই আপন হয়েছে। শুধু জামাই জামাই করো কেন বলো তো? এতদিন পর মেয়েকে দেখলে, মেয়েকে একটু আদর করো আগে। সারিকার কথায় বাড়ির সবাই হেসে ফেলল। সারিকার মেজ জেঠুর বোমা অর্থাৎ ওর বড় বৌদি সোনালি অঞ্জনা দেবীর উদ্দেশ্য বলল, দেখেছেন কাকিমা, মেয়েটা কেমন হিংসুটে হয়েছে। মা বাবার ভালোবাসাও ওর বরের সঙ্গেও ভাগ করতে চাইছে না। সারিকা একটু ঝুঁকে ওর মায়ের বুকে মাথা রেখে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল, যেন বহু বছর পর ওর নিজের আশ্রয় খুঁজে পেল। তা নয় তো কি, এই জন্যই তো তোমাদের জামাইকে আনিনি, আমার আদর যত্নে ভাগ বসাবে বলে। আমার মা শুধু আমারই। অঞ্জনা দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে মুচকি হাসলেন। পাগলি মেয়ে একটা, এত দূর একা একা এসেছিস, অনেক দখল গেছে, এবার একটু কিছু মুখে দিয়ে বিশ্রাম নিবি চল। সবাই যে যার মতো নিজেদের রুমে চলে গেল। সারিকা অঞ্জনা দেবীর সাথে এলো একটা ঘরে। এটা একসময় ওর ঘর ছিল, এখন এখানে পদ্ম থাকে। সারিকা রুমটা ঘুরে ঘুরে দেখলো, এই ঘরটা তো আগের মতোই আছে। পদ্মর বইগুলো ছাড়া কিছুরই পরিবর্তন ঘটেনি দেখছি। পদ্ম ওর মা বিশাখার সাথে সাথে ঘরে ঢুকলো। বিশাখা ওর হাতে থাকা খাবারের জায়গাটা টেবিলে রেখে সারিকার কাছে এলো। বাহ বাহ পদ্ম, আবার তোমার সাজানো খুব পছন্দ, তাই তো এই ঘরের একটাও জিনিস ও এলোমেলো করেনি। সারিকা হেসে পদ্মর দিকে তাকালো। পদ্ম সারিকার কাছে এগিয়ে এসে ডান পাশ থেকে ওকে জড়িয়ে ধরল। আমি আবার সেই ছোটবেলার মতো তোমার সাথে এই ঘরে থাকব, আমার খুব মজা হচ্ছে। চ্যাটার্জি বাড়ির প্রত্যেকে এখন সারিকার গৃহত্যাগের বিষয়ে অবগত হয়ে গেছে। নিজের মাতৃসমবয়স্কা শাশুড়ি আর ননদের কথা ভেবে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। বাড়ির সবাই যখন এ প্রান্ত ও প্রান্ত সারিকাকে খুঁজতে ব্যস্ত, তখনই অন্তরা ওর টেবিলে চিঠিটা খুঁজে পায়। সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে ওর বসার ঘরে জড়ো করে। আবির আসতেই আবিরের মুখোমুখি দাঁড়ায়ও। চিঠিটা জোর করে গুজে দেয় আবিরের হাতে। এবার শান্তি হয়েছে তো তোর? 6 বছর আগে যে নিজের পরিবারের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে গিয়ে শুধু তোকে ভালোবেসে ঘর ছেড়েছিল, আজ তাকে নিঃস্ব করে দিলি তুই। তুই মানুষ নাকি অন্য কিছু? বাচ্চা হচ্ছিল না তো দত্তক নিতে পারতিস, এভাবে বৌদিকে একা করে দিলি। কি নিয়ে বাঁচবে এবার মেয়েটা? আবির করুণ দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে চিঠিটা খুলল। বড় বড় অক্ষরে স্পষ্ট লেখা, যাদের বিরুদ্ধে গিয়ে যাদের অমতে তোমার দাদাকে বিয়ে করেছিলাম, আজ তাদের কাছেই ফিরে যাচ্ছি। আমি ভুল করেছিলাম, সেই ভুল শুধরে নিতে মাতৃ করে ফিরে যাচ্ছি। প্রথম মেনে না নিলেও পরবর্তীতে ওরা তোমার দাদাকে নিজের ছেলের সমান ভালোবেসেছিল। যদি এতটুকু আত্মসম্মান থেকে থাকে তাহলে আমাকে ফেরাতে যেও না আসে। আমার পরিবার আমার কষ্ট সহ্য করতে পারে না, তাই তোমার দাদাকে এখানে আসতে বারণ করে দিও।
আবির চিঠিটা হাতে নিয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। গায়ত্রী দেবী আবিরের সামনে এসে এই প্রথমবারের মতো সজোরে ছড় মারল আবিরের গালে। অস্ফুটে আবিরের মুখ থেকে বেরিয়ে এলো, মা। কে মা? আমি তোর মা নই। তোর মতো কুলাঙ্গা ছেলের জন্ম আমি দিয়েছি সেটা ভাবতেই আমার গা ঘিনঘিন করছে। মেয়েটাকে তুই কষ্ট ছাড়া কোনো দিনও কিছুই দিতে পারিসনি। পালিয়ে বিয়ে করেছিলি। 5 বছর পর ওরা মেনেছিল তোকে। এই 5 বছর মেয়েটা যে কতটা কষ্ট পেয়েছে সেটা তুই জানিস না? তাহলে কিভাবে আবার এই আঘাতটা দিলি ওকে? সি, আমার ইচ্ছে করছে তোদের দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেই। আবির চিঠিটা নিয়ে সোফায় বসে পড়ল। কোথা থেকে কি হয়ে গেল তার কুলকিনারা যেন নিজেও খুঁজে চলেছে। দেবযানীর প্রতি হঠাৎ কিভাবে দুর্বল হয়ে পড়ল সেটা বুঝে উঠতে পারে না ও। অন্তরা গায়ত্রী দেবীকে নিয়ে ঘরে চলে গেলে আবির অসহায়ের মতো একা বসে থাকে সোফার উপর। 3 বার ঠক ঠক শব্দ হতে অভিক দরজাটা খুলল। সামনে সারিকাকে দেখে আনন্দ পেল খুব। সর্দি, তুই কখন এলি? আয় আয়, ভিতরে আয়। সারিকা নিজের ছোট ভাই অভিকের সঙ্গে তার ঘরে ঢুকলো। ঘর জুড়ে শুধু আইনের বই। অগোছালো বিছানাটা একটু টেনে সারিকাকে বসতে দিল। ও ভাইয়ের এমন কাণ্ড কারখানা দেখে হাসি পেল সারিকার। সেই ছোট্ট অভিকে রয়ে গেলি। এতটা অগোছালো হলে কোনো মেয়ে তোকে বিয়ে করবে রে? অভিক বোকার ন্যায় মাথা চুলকালো। উকিল গিন্নি পেয়ে গেছি। তোর অগোছালো বাড়িটাকে দেখবি কদিনের মধ্যে সে পাল্টে দিয়েছে। সারিকে গুছিয়ে বসলো বিছানার উপর। মুখটা খানিকটা অভিকের দিকে এগিয়ে নিয়ে গিয়ে বিস্মিত কণ্ঠে বলল, তুই প্রেম করছিস ভাই? তা কার কপাল পড়ল যে তোর মতো একটা তিরিং বিরিং করে লাফানো বাদরকে মনে ধরল? অভিক ছদ্ম রাগ দেখি ব্রু উছিয়ে বলল, সর্দি, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। আমি মোটেও তিরিং বিরিং করে লাফাই না। আমি এখন বড় হয়ে গেছি। সারিকা শব্দ করে হাসলো ভাইয়ের কাণ্ড দেখে। পর মুহূর্তে মুখের হাসি মিলিয়ে গেল ওর। আমার একটা কাজ করে দিলে মানব তুই বড় হয়েছিস। অভিক নড়ে চড়ে বসলো নিজেকে প্রমাণ করার জন্য। তুই শুধু বলে দেখ চর্দি, হাতের নিমেষে কাজ হয়ে যাবে। আবির চ্যাটার্জি আর অভিসারিকা চ্যাটার্জির ডিভোর্সের সমস্ত রকমের আইনি দিকটা তোকে দেখতে হবে, যাতে আমি খুব শীঘ্রই ডিভোর্সটা পেয়ে যাই। অভিক উঠে দাঁড়িয়ে বিস্ফোরিত নয়নে তাকালো সারিকার দিকে। মুহূর্তেই আবার হেসে উঠল। আবার এর কি মারছিস তো? তোর দেখছি বিয়ের পরও আমাকে ভয় দেখানোর এই স্বভাবটা গেল না। সারিকা উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেল। চারপাশটা ভালো করে দেখে দরজায় খিল আটকে অভিকের সামনে এসে দাঁড়ালো। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি ভাই, সারা জীবনের জন্য। অভিক বিস্মিত নয়নে ফলক্ষীনভাবে তাকিয়ে রইল সারিকার দিকে। ছোটবেলা থেকে 4 বছরের ছোট ভাইটার সঙ্গে বড্ড মধুর সম্পর্ক ওর। তাই নিজের এই দুঃসময়ে ভাইয়ের সহায়তা পাওয়ার আশায় ছুটে এসেছে ও। তাচ্ছিল্য বড় একটা হাসি খেলে যায় ওর মুখে। তোর দেবযানী দিদি আর আবির বিয়ে করেছে গতকাল। অভিযোগ আমি তাকে বাবা ডাক শোনাতে অক্ষম। অভিক সারিকার 2 কাঁধ ধরে সামান্য জাকালো। তুই কি বলছিস এসব? সর্দি, দেবযানী দি তোর সাথে এত বড় অন্যায় করলো? এভাবে বেইমানি করলো তোর সাথে? সারিকা হাসলো, তারপর নিজের পেটের উপর হাত রাখলো। আমার সাথে না, ও অন্যায় করেছে আমার অনাগত সন্তানের সাথে। জন্মের আগেই ওর পিতৃ পরিচয় কেড়ে নিয়েছে ও। অভিক যেন
অবাকের ওপর অবাক হচ্ছে। তো তুই প্রেগনেন্ট? জামাইবাবু জানে এই কথাটা? সারিকা দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। আমি এটা জেনেছি 15 দিন আগে। আবির তখন ব্যবসার কাজে শিলিগুড়ি গিয়েছিল। ভেবেছিলাম ও ফিরলে এই খুশির খবরটা সবাইকে বলবো, কিন্তু আবির আমাকে সেই সুযোগ দেয়নি। আমার জীবনের এত বড় আনন্দের খবরটা আমি ওর সঙ্গে ভাগ করে নিতে পারিনি। চোখ ভিজে উঠল সারিকার। এই প্রথম নিজের ভাগ্যের কথা ভেবে মুখ ছাপা দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। দিদিকে এভাবে কাঁদতে দেখে অভি কি করবে বুঝে উঠতে পারল না। তুই জামাইবাবুকে পুরো বিষয়টা খুলে বল, তাহলে হয়তো জামাইবাবু বুঝবে সবটা। সারিকা কোনো ক্রমে হাত দিয়ে চোখের জল মোছার চেষ্টা করতে করতে কান্না ভেজা কণ্ঠে বলল, একটা দম্পতির বিবাহিত জীবন দাঁড়িয়ে থাকে ভালোবাসা, বোঝাপড়া, সাংসারিক দায়ভার, পারিবারিক বোঝাপড়ার উপর। সেখানে একটা সন্তানকে মেরুদণ্ড বানিয়ে কিভাবে সম্পর্কটা টিকবে বলতে পারিস? আমি কিছুতেই আমার সন্তানকে হাতিয়ার করতে পারবো না। তার থেকে বরং এই বিবাহ বিচ্ছেদটাই চূড়ান্ত হোক। তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? তোর বেবিরও কিন্তু একটা সময় বাবার প্রয়োজন হবে। সারিকা এবার চোখের জলটা পুরোপুরি মুছে ফেলল। সামান্য শব্দ করে ব্যঙ্গ করে হাসল। আমি প্রতিবাদ করতে পারতাম, আমার অধিকার জাহির করতে পারতাম, কিন্তু এতে কি লাভ হতো বলতে পারিস? আমার বেবিটার জন্মের পর কি দেখবে? তার বাবার দুটো বিয়ে, তার মা আর সৎমা একসঙ্গে আছে এই বাড়িতে। তুই থানায় কেস করলে দেবযানী দি জামাইবাবুকে ছাড়তে বাধ্য। আমি ব্যবস্থা করব। না ভাই, তুই শুধু আমাকে মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থাটা করে দে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, প্লিজ ভাই। বাড়ির সবাই জানে? না, কাউকে বলিনি এখনো। এই মুহূর্তে এই আঘাতটা ওরা নিতে পারবে না। সময় আসুক, ধীরে ধীরে আমি সবাইকে বলবো বিষয়টা। কিন্তু সর্দি, আবিরদা যদি মিউচুয়াল ডিভোর্সে রাজি না হয়, তাহলে কিন্তু এই ডিভোর্সটা করানো চাপের হয়ে যাবে। কারণ আইন অনুযায়ী প্রেগনেন্ট অবস্থায় কখনো ডিভোর্স হয় না। আবির এই বেবির উপর অধিকার দেখাতেই পারে। সারিকা অভিকের হাতটা মুঠো করে ধরে অনুরোধের সুরে বলল, আবির বেবির বিষয়ে কিছু জানে না, তুই দেখ না এই বিষয়টা ভাই, প্লিজ। দেখছি। অভিক সারিকার চোখের কোণে লেগে থাকা জলটা মুছে দিল হাতে দিয়ে। তারপর সারিকাকে ধরে বিছানায় বসিয়ে নিজে মেঝেতে হাঁটু মুড়ে বসল। তুই অনেক স্ট্রং সর্দি। পুরনো সব কিছু ভুলে একদম নতুনভাবে শুরু কর। তুই নিজেকে নিয়ে ভাব, নিজের খেয়াল রাখ, আর নিজের অনাগত সন্তানের কোনো রকম অবহেলা করিস না। আমি জানি তুই পারবি। সারিকা হেসে অভিকের গালে হাত রাখল। তোদের সবার বিরুদ্ধে গিয়ে আবিরকে বিয়ে করে যে ভুলটা করেছিলাম, এবার আমি সেটা শুধরে নেব ভাই। অতীতের কোনো ছায়া পড়তে দেব না আমার সন্তানের জীবনে। প্রয়োজন হলে অনেক দূরে চলে যাব। তুই খুব সুখী হবি দেখিস সর্দি, মিলিয়ে নিস আমার কথাটা। পুরো বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখাতে দেখাতে সারিকার বড় বৌদি সোনালি এলো সারিকার ঘরে। পুরো ঘরটা অন্ধকার। সুইচ বোর্ড হাঁটতে এলো জ্বালানোর সোনালি। সারিকা বিছানা ছেড়ে উঠে বসল সোনালির কাছে। সারিকার চোখের জলটা এড়ালো না। শঙ্খটা বাজিয়ে আসছি তোর কাছে, অনেক কথা আছে। সোনালি আবার প্রদীপ হাতে বেরিয়ে গেল। সোনালির বিয়ে হয়েছে বহুদিন হয়ে গেল, প্রায় 25 বছর। সারিকার বয়স তখন 5 কি 6 হবে।
তাই এই বড় বৌদি ওর কাছে মায়েরই মতন। পুরনো স্মৃতি ভাবতে ভাবতে সোনালি আবার ফিরে এলো সারিকার কাছে। কি ব্যাপার সারা, এই সন্ধেবেলা ঘর অন্ধকার করে বসেছিলিস কেন? সারিকা বিষয়টা এড়িয়ে যেতে চায়। আসলে আজ খুব বোর বেরিয়েছি তো, ঘুমটা ঠিক মতো হয়নি, তাই বিকেলের দিকে চোখটা একটু লেগে গিয়েছিল। সারিকা মিথ্যেটা বলে সোনালির চোখে চোখ রাখার সাহস পায় না। অন্যদিকে মুখটা ফিরিয়ে নিলে সোনালি ওকে জোর করে নিজের দিকে ঘোরায়। আমি যখন এই বাড়িতে বিয়ে করে আসি, তুই তখন 5-6 বছরের একটা বাচ্চা, অভি তখন তোর মায়ের পেটে। তোর দিকে ঠিকঠাক নজর দিতে পারতেন না কাকিমা। সেই ছোট্ট তোকে বলতে গেলে আমিই মানুষ করেছি। তোকে খাওয়ানো, স্নান করানো, পড়তে বসানো সবটা আমিই করেছি। তাই তোর নারী নক্ষত্র সবটাই আমার জানা। কি হয়েছে সারা, কাঁদছিলিস কেন? আমার কাছ থেকে লুকাস না কিছু। সারিকা আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরে সোনালীকে, শব্দ করে কাঁদল কিছুক্ষণ। সোনালী বাধা দিল না, সযত্নে সারিকার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর সারিকা নিজেই বলতে শুরু করলো, আমার সব শেষ হয়ে গেছে বৌদি। আমার স্বামী, সংসার, শাশুড়ি, ননদ সব বাঘ হয়ে গেছে। দেবযানী আমার সব শেষ করে দিল। আমার স্বামীটাকেও আমার থেকে কেড়ে নিল। কেন আমার সাথে এমন করলো ওরা? কোনো দিনও ক্ষমা করব না ওদের, আমি কোনো দিনও না। সোনালি চমকে উঠল সারিকার কথা শুনে। সারিকার মাথাটা উঁচু করে ওর গালে হাত রাখলো সোনালি। দেবযানী মানে তোর ছোট বৌদির বোন দেবযানী, তোর বেস্ট ফ্রেন্ড? সারিকা হাসূচক মাথা নাড়ালো। সোনালির কিছুটা খটকা লাগলো একটা কথা ভেবে, কিন্তু এখনই প্রকাশ করলো না সারিকার কাছে। আমি সবাইকে এক্ষুনি বলছি, এর জন্য আবিরকে শাস্তি পেতেই হবে। রক্তচক্ষু নিয়ে সোনালি সারিকাকে ছেড়ে দরজার দিকে পা বাড়ালে সারিকা ওর হাতটা টেনে ধরে। রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে বৌদি, তোমাদের কিছু করতে হবে না, প্রকৃতি ঠিকই এর জবাব দেবে। আমি আমার অনাগত সন্তানকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি ছাড়ব না দেবযানীকে। সোনালির মুখে এক সিলতে হাসি ফুটে উঠল। তুই অন্তঃসত্ত্বা? চক্রবর্তী বাড়িতে আর সাজরব বাড়ির মেজ মেয়ে পদ্মাবতী আজ 15 বছর পূর্ণ করল। সেই উপলক্ষে আজ চক্রবর্তী বাড়ি সেজে উঠেছে জমিদারি সাজে। সারিকা আজ খুব সকাল ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে চলে গেছে, কারণ তার ভাইজির আবদার তার জন্মদিনের পায়েসটা যেন সে নিজের হাতে বানায়। তাই ভাইজির আবদার রাখতে প্রায় 200 লোকের পায়েস সে নিজের হাতেই বানাচ্ছে। ওর রান্নার মাঝে সোনালি এলো ওর কাছে। তুই এই অবস্থায় এই বড় খুন্তিটা নাড়িস না, বাকিটা আমি করে দিচ্ছি। আমি পারবো বড় বৌদি। চোখ রাঙিয়ে শাসনের ভঙ্গিতে সোনালি বলল, আমি জানি তুই পারবি। অনেকগুলো বছর পর তুই মা হওয়ার সুখটা পেয়েছিস সারা, নিজের খেয়াল রাখ, অবহেলা করিস না। কিন্তু বৌদি, পদ্ম, তুই তো প্রায় সবটাই করে ফেলেছিস, বাকিটা আমি করছি। তুই বরং যা, আমার ঘুম কাতুরে মেয়েটাকে ঘুম থেকে তোল। রূপা এখনো ঘুমাচ্ছে। তুই গিয়ে এই আলসেটাকে ঘুম থেকে তোল। সারিকা সোনালির হাতে বাকিটা ছেড়ে দিয়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরোলো। হঠাৎ কিছু দূর যেতেই খুব জোরে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে চোখ বন্ধ করে শুধু নিজের পেটটা 2 হাতে করে আগলে রাখলো। কিছুক্ষণ পর ওর পড়ছে না দেখে হালকা করে চোখ খুলেই বুঝতে পারলো কেউ ওকে শক্ত করে আগলে রেখেছে। তৎক্ষণাৎ লোকটার কাছ থেকে সরে এলো। আপনি কে? সামনে থাকা লোকটা একটু কিন্তু করে উত্তর দিল, অবিক, আমি ওর সাথে কাজ করি, ও সিনিয়র। আমি আদিত্য সরকার। সারিকা আদিত্যকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো।
বয়সটা নেহাতি কম নয়, কম করে হলো 30-এর উপরে। এর মধ্যেই ওখানে এসে উপস্থিত হয় অভিক। আরে আদিত্যদা, তুমি চলে এসেছো? ও সর্দি, তুইও এসেছিস? আদিত্যদা, এই হলো আমার সর্দি। আদিত্য সারিকাকে একবার আর চোখে দেখে অভিকের দিকে তাকালো। তুই যার কথা আমাকে বলেছিলি, ইনি তিনি? হ্যাঁ। সারিকা বিষয়টা বুঝতে পারল না। ওর কৌতূহলী দৃষ্টি একবার অভিক আর একবার আদিত্যর ওপর বিচরণ করতে লাগলো। আদিত্য এবার সারিকার উদ্দেশ্য বলল, আপনি আঘাত পাননি তো? সরি, আমার খেয়াল করা উচিত ছিল। এই অবস্থায় এভাবে ধাক্কা লাগা। সারিকা আরও খানিকটা অবাক হলো এটা ভেবে যে অভিক এই লোকটাকে কেন ওর প্রেগনেন্সির খবর দিয়েছে। অভিক বুঝতে পারলো সারিকার মনের দ্বন্দ্বটা। চারপাশটা একবার দেখে নিয়ে অতি নিম্নস্বরে অভিক বলল, আদিত্যদা একজন ডিভোর্স স্পেশালিস্ট উকিল। তোর কেসটা উনিই দেখবেন, তাই কয়েকটা ইনফরমেশন দাদাকে দিতে হয়েছে। এবার বাকিটা তুই বলবি ওনাকে। অভিকের ঘরে বসে আছে ওরা 3 জন। সারিকা পুরো বিষয়টা খুলে বলেছে আদিত্যকে। আদিত্য সবটা মন দিয়ে শুনেছে এবং নোট করেছে। আপনার প্রেগন্যান্সির কত মাস চলছে? 4। আপনি আপনার স্বামীর সাথে কথা বলে আগে মিউচুয়াল ডিভোর্সের বিষয়টা নিয়ে বোঝাপড়া করুন, নতুবা আপনাকে অপেক্ষা করতে হবে আপনার বেবি ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তারপর তার কাস্টাডি। কথাটা আদিত্যকে শেষ করতে দিল না সারিকা। তার আগে চিৎকার করে উঠল নিজের ফের ধরে, না, আমি আমার সন্তানকে কাউকে দেব না। ও আমার, শুধুই আমার। কিন্তু ম্যাডাম, আইন তো আর কোনো মাতৃমমতা বুঝবে না। এই বেবিটা আপনাদের দুজনের, তাই এই বেবির উপর আপনার যতটা অধিকার ততটা আপনার স্বামীরও। এক্ষেত্রে আমি আপনার প্রেগনেন্সির কথা লুকিয়ে আইনের অবমাননা করতে পারবো না। তাহলে আপনি কি বলছেন? আমাকে আমার শ্বশুরবাড়ি ফিরে যেতে, সতীনের সংসার করতে? না ম্যাডাম, আপনাদের ডিভোর্স না হওয়া অবধি আপনার স্বামীর দ্বিতীয় বিবাহ কোর্ট গ্রাহ্য করবে না। সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নামে কেস করতে পারেন। সেটা সত্য প্রমাণিত হলে ডিভোর্সটা আপনি পেয়ে যেতে পারেন। অভিক এতক্ষণ চুপ করে থাকলে এবার একটা দারুণ ভাবনা খেলে গেল ওর মাথায়। সর্দি, তুই জামাইবাবুকে ছাপ দে, বল মিউচুয়াল ডিভোর্স দাও, নতুবা তুই জামাইবাবুর নামে কেস করবি। এই উপায়টা সবারই ঠিকঠাক লাগলো, তাই সারিকা ভেবে নেয় ওর পরবর্তী পদক্ষেপ। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আদিত্য হঠাৎ তাকে একটা প্রশ্ন করে বসে, আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে এতটা উদ্বিগ্ন হয়ে আছেন কেন, জানতে পারি? সারিকা আদিত্যর সামনে এসে ওর মুখোমুখি দাঁড়ালো। একটা তির্যক হাসি খেলে গেল ওর মুখে। যাতে ভবিষ্যতে আমার সন্তানের ওপর কোনো অধিকার খাটাতে না পারে এই বেঈমান লোকটা, যাতে আমি একসময় ভালোবেসে নিজের ঘর আপনজন ছেড়েছিলাম, ও ছায়াও আমি আর আমার সন্তানের জীবনে আর পড়তে দিতে চাই না। আর কয়েকটা প্রশ্ন করতে পারি? উত্তর জানা থাকলে অবশ্যই দেব। আপনি আগে টের পেয়েছিলেন আপনার স্বামী আর প্রিয় বন্ধুর এই সম্পর্কটা নিয়ে? সারিকা একবার ওর ভাইয়ের দিকে তাকালো। আদিত্যকে বলার মতো ওর কাছে অনেক উত্তরই আছে, কিন্তু সেগুলো নিজের মায়ের পেটের ভাইয়ের সামনে নয়। অভিক হয়তো বুঝতে পারলো সারিকার চোখের চাউনিটা। সর্দি, আমি বাইরে যাচ্ছি। আদিত্যদা যা যা জিজ্ঞাসা করছে বল। অভিক যেতে গেলে আদিত্য ওর হাত ধরে আটকায়। হয়তো এটা সঠিক জায়গা নয় এগুলো নিয়ে কথা বলার। কাল একবার ওনাকে নিয়ে আমার বাড়ি আসতে পারবি? অভিক তাকালো সারিকার দিকে। সারিকা এখন মরিয়া হয়ে আছে ডিভোর্সের জন্য, তাই তৎক্ষণাৎ চোখের ইশারায় অভিককে বুঝিয়ে দেয় ও যাবে। আদিত্যের বাড়িতে বসে আছে সারিকা আর অভিক।
আদিত্যরা 3 ভাই বোন, ও সবার থেকে বড়, তারপর ওর ভাই, আর সবার শেষে 2 ভাইয়ের আদরের একমাত্র নয়নের মণি ওদের বোন। আদিত্যের বাবা মা নেই, মারা গেছেন আজ থেকে প্রায় 16-17 বছর আগে। আদিত্যের বয়স তখন প্রায় 20 বছর, ভাইয়ের 12 আর বোনের 7 বছর। তখন থেকে এই 2 ভাই বোনকে নিজেই মানুষ করেছে। ভাই সাহিত্যকে ডাক্তারি পড়াতে বিদেশ পাঠিয়েছে, কয়েক বছর হলো, আর বোন অহনা এখনো পড়াশোনা করছে। বাড়িতে 2 জন অতিথিকে আসতে দেখে অহনা তড়িগড়ি করে চা বানিয়ে দিল সারিকাদের। অহনা অভিককে চিনলেও সারিকাকে অচেনা লাগাতে অভিককে চোখের ইশারায় সারিকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলো। অভিক মুচকি হেসে জবাব দিল, আমার সর্দি। অভি সারিকা। অহনা চায়ের খালি ট্রেটা টেবিলে রেখে তড়িগড়ি প্রণাম করলো সারিকাকে। সারিকা খানিকটা অবাক হলো। হে বাবা, তুমি আমাকে প্রমাণ করছো কেন? অভিক ফাঁস থেকে সারিকাকে কাঁধ দিয়ে ঠেলা দিয়ে চোখ মেরে বলল, সর্দি, ইনি হলেন সেই উকিল গিন্নি, তো ছোট ভাইয়ের হবু বউ। সারিকা একবার অবাক হয়ে অহনার দিকে তাকালো। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। বাড়ি মিষ্টি স্বভাবের এই মেয়েটিকে বেশ মনে ধরেছে সারিকার। তোমার মতো এত মিষ্টি একটা মেয়ে এই বাদরটার প্রেমে পড়লো কিভাবে? খিলখিল করে হেসে উঠল অহনা, কিন্তু অভিক নাক ফুলিয়ে বসে রইল। কে মিষ্টি? অহনা একবার রেগে গেল পুরো মা রণচণ্ডী। তখন ওকে সামলাতে সামলাতে আমার জান কয়লা হয়ে যায়। অভিকের কথা শুনে মুখ টিপে হাসতে হাসতে অহনার দিকে তাকালো সারিকা। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা বেশ ক্ষুব্ধ হয়েছে নিজের প্রতি এহেন মন্তব্য শুনে। বড় বড় ডাগর চোখগুলো দিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করছে অভিকের দিকে। অভিকের সেদিকে কোনো পাত্তা নেই। ও অহনাকে রাগাতে বরণ বলে ওঠে, দেখ দেখ সর্দি, ম্যাডামের দিকে এবার দেখ, পুরো মা রণচণ্ডী। তুই আবার আমার বোনটাকে খেপাতে শুরু করেছিস তো অভি? এরকম করলে কিন্তু আমার বোনকে কখনোই তোর সাথে বিয়ে দেব না। আদিত্য মাত্রই বাড়ি ফিরেছে, আর এসে অভি আর অহনার এই মিষ্টি খুনসুটি দেখে অভিকে রাগানোর সুযোগটা কিছুতে হাতছাড়া করতে চাইল না। তবে আদিত্যর কথা শুনে একটু দমে গেছে অভিক। চুপ করে বয়ার্ত চোখে তাকিয়ে আছে অহনার দিকে। অভিককে এমন অবস্থায় দেখে হেসে ফেলল আদিত্য। অভিক বুঝলো আদিত্য ইয়ার্কি করছে। অনেকক্ষণ তোদের অপেক্ষা করালাম না? আই এম এক্সট্রিমলি সরি। আসলে আজ আমার একটা মামলা এসে পড়ায় কোর্ট থেকে ফিরতে দেরি হয়ে গেল। আমি চেঞ্জ করে আসছি। আদিত্য বসার ঘর থেকে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো। মিনিট 15 পর বাড়ির পোশাক পরে বেরিয়ে এলো। এসে অভিকে আর অহনার উদ্দেশ্যে বলল, তোরা 2 জন ছাদ থেকে ঘুরে আয়, আমার ওনার সঙ্গে কথা আছে। অভিক আর অহনা চলে গেলে সারিকা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তা দেখে আদিত্য বলে, আপনি বসুন। সারিকা আবার নিজ স্থানে বসে পড়ল। আদিত্য বসলো ওর সোজাসুজি। এবার বলুন, কি এমন ঘটেছে যেটা অভির সামনে আপনি বলতে চাইছিলেন না? সারিকা জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, আবির যে পরকীয়ায় লিপ্ত এটা আমি আগেই টের পেয়েছিলাম। আদিত্য ভ্রু কুঁচকে তাকালো। কবে, কিভাবে? মাস 2 আগে ছিল দেবযানীর জন্মদিন। আমার আর আবিরের সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা খারাপ হওয়ায় নিমন্ত্রণ রক্ষার তাগিদে আবির একাই যায় সেদিক। অনেকটা রাত করে, না রাত নয়, প্রায় ভোরবেলা বাড়ি ফিরে আবির। পরের দিন সকালে ওর অফিস ব্যাগে টিফিন ভরতে গিয়ে আমি কথাটা পুরো শেষ করলো না সারিকা। ওখানে একটা মানুষের সামনে এসব কথা বলতে ঠিক স্বস্তি পাচ্ছে না। সারিকাকে চুপ করে থাকতে দেখে আদিত্য বলল, উকিল আর ডক্টরের কাছে কোনো দিনও সত্য গোপন করতে নেই সারিকা দেবী।
হেজিটেট করবেন না, সবটা খুলে বলুন, তাহলে পয়েন্টগুলো সাজাতে আমার সুবিধা হবে। সেদিন ওর ব্যাগে আমি জন্ম নিরোধক ওষুধ পাই, কিন্তু সেটা তো আপনারও হতে পারে সারিকা দেবী। সারিকা ব্যঙ্গ সুরে হাসল। যে দম্পতি সারা বছর ধরে একটা বাচ্চার আশায় প্রহর গুনছে, তারা এই ওষুধ ব্যবহার করবে বলে আপনার মনে হয়? সারিকার কথায় যুক্তি আছে দেখে আদিত্য বুঝল বিষয়টা। আপনি জিজ্ঞাসা করেননি ওনাকে এই বিষয়ে? করেছিলাম, কিন্তু ও ঠিকঠাকভাবে উত্তর দেয়নি। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? ওই ঘটনার ঠিক 15 দিন পর দেবযানীর হাজবেন্ড রূপমদা নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। দেবযানী বিবাহিত? হ্যাঁ, বাড়ির পছন্দে মুর্শিদাবাদে বিয়ে করেও। তবে কর্মসূত্রে রূপমদা ছিল কলকাতার বাসিন্দা। তাহলে আপনি কি বাই এনি চান্স এটাই ভাবছেন যে রূপম বাবুর মৃত্যুটা আত্মহত্যা নয়? এতদিন আত্মহত্যাই ভাবতাম, কিন্তু পরশু দিনের পর থেকে আমার মনে হচ্ছে এটা হত্যা, শান্ত মস্তিষ্কে করা একটা খুন। তাই বলতে গেলে নিজের প্রাণের দায়ে তড়িঘড়ি কলকাতা ছাড়লাম আমি। আবির্বাবু মানুষটা কেমন? বিয়ের 3 বছর অবধিও আমার প্রতি যত্নশীল ছিল, কিন্তু দিন পেরোলেও আমি কোনো সুখবর শোনাতে না পারায় প্রায় নিজের মেজাজ হারাতো। আমাকে অনেক কথা শোনাতো, আবার পর মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতো। আপনার কি মনে হয় আবির বাবু সঙ্গে জড়িত? চারিদিকে শুনশান নীরবতা। চ্যাটার্জি বাড়িতে নেই কোনো আনন্দে ছিটেফোঁটাও। সামনের মাসে বিয়ে হওয়ার কথা ছিল অন্তরার পঙ্কজের, কিন্তু আবিরের দ্বিতীয় বিবাহের খবর পেয়ে পঙ্কজের বাবা এই বিয়েটা ভেঙে দিয়েছেন। বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এই 5 মাসে অন্তরা আর পঙ্কজ একে অপরকে খুব ভালোবেসে ফেলেছিল। তাই এই বিয়েটা ভাঙায় অন্তরার মনের আনন্দ সব শেষ হয়ে গেছে। আবির নিজের কর্মের জন্য অনুশাসনায় ভুগছে। আজ ওর জন্য ওর ছোট বোন এতটা কষ্ট পাচ্ছে। অন্তরার ঘরের সামনে এসে বন্ধ দরজায় দুবার ঠক ঠক করে আবির। কিছুক্ষণের মধ্যেই অন্তরা দরজা খুলে দেয়। অন্তরা সামনে আবিরকে দেখে খুব রাগ হয় ওর। আমার জীবনটাও শেষ করে দিলে তুই। সবার জীবন নিয়ে খেলছিস তুই। নিজেকে সুখী করার জন্য সবাইকে অসুখী করে শান্তি হয়েছে তো? এর থেকে তো ভালো ছিল নিজের হাতে আমাকে খুন করে দিতিস। আটকে ওঠে আবির। আবির অন্তরার কাঁধ ধরতে গেলে সরে দাঁড়ায় অন্তরা। একদম ছুবি না তুই আমায়। তোর মতো মানুষের স্পর্শ পেয়ে আমি অপবিত্র হতে চাই না। কেন এসেছিস সেখানে? বাবা হবি বলে যে মেয়েটাকে আনলি, যা তার কাছে, নইলে বাবা ডাক শুনবি কি করে? মুখে লাগাম দিতে শেখো অন্তরা। ভুলে যেও না আমি তোমার বড় দাদা। অন্তরা থু করে থুতু ফেললো আবিরের পাশে। বড় দাদা? আজ যদি তোর দেখা দেখি আমি ঘরে একটা ছেলে নিয়ে রাত্রি যাপন করি, পারবি তো মানতে? আবির ঠাস করে একটা চড় মারলো অন্তরার গালে। ব্যথায় আর কষ্টে অন্তরার চোখ ভিজে এলো। কান্না ভেজা কণ্ঠ বলল, খুব ভালোবাসার মর্যাদা দিতে না পারলেও আমি আমার ভালোবাসার মর্যাদা ঠিকই দেব। শুধুমাত্র তোর ভুলের জন্য আমি পঙ্কজকে হারিয়ে নিজের সুখ শান্তি বিসর্জন দিতে পারবো না। অন্তরা ঘরের ভিতর ঢুকে আবার দরজা আটকে দপ করে মেঝেতে বসে পড়ল। 2 হাঁটুর উপরে মাথাটা রেখে কান্নায় ভেঙে পড়ল। সারিকার উত্তরের আশায় আদিত্য অপেক্ষা করছে কিছুক্ষণ যাবৎ। সারিকা অনেকক্ষণ যাবৎ ভাবার পর বলে, হয়তো জড়িত, কিন্তু খুনি না। আদিত্য অবাক হলো সারিকার জবাবে। আপনি এখনো এতটা বিশ্বাস করেন আবির বাবুকে? সারিকা হাসল। বিশ্বাস ঠিক নয়, তবে বলতে পারেন এই 10 বছর মানুষটাকে চেনার এটা একটা ছোট্ট ধারণা। আপনার স্বামী যে আপনার এই প্রিয় বান্ধবীকে বিয়ে করতে পারে সে ধারণাটা করতে পেরেছিলেন আপনি? সারিকা চোখ মুখ কঠোর করে উত্তর দিল, কেসের বাইরে কোনো রকম ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই।
আপনার আর কিছু জানার থাকলে বলুন, নয়তো আমি আজ উঠি। আদিত্য একটা শুকনো ডোক গিলল। সরি ম্যাডাম, আমার আরও কিছু জানার আছে। বলুন। দেবযানীকে আপনার স্বামী কবে থেকে চেনেন? আমার সাথে প্রেমের সম্পর্কে যাওয়ার 1 সপ্তাহ পর থেকে। তবুও ধরুন আনুমানিক 10 বছর। তখন কি ওদের দেখে মনে হয়েছিল ওরা আপনার সাথে চিট করতে পারে? সারিকা আদিত্যের কথা শুনে হাসল শব্দ করে। তখন যদি মনে হতো, তাহলে কি আমাদের সম্পর্কে আজ এত দূর এগোতো আগতিত্ববাবু? আদিত্য ভরকে গেল। দুধে উকিল হওয়ার সত্ত্বেও ও যেন সারিকাকে ভিত্তিহীন সব প্রশ্ন করে যাচ্ছে। তাই এবার নিজেকে সংযত করল। তখন কেমন সম্পর্ক ছিল আবির আর দেবযানীর? ভাই বোনের মতো। দেবযানী তো আবিরকে দাদা বলে ডাকত। এমনকি 1 বছর তো রাখিও পরিয়েছিল আবিরকেও। আদিত্য চোখ বড় বড় করে তাকালো সারিকার দিকে। কি বলছেন? দেবযানী আবিরকে রাখি পরিয়ে ওকে বিয়ে করে নিল? আপনি একজন উকিল মানুষ, এরকম ঘটনা তো হামেশাই ঘটছে। সেখানে তো ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা অবশ্যই শুনেছি। আচ্ছা সারিকা দেবী, আবুল বাবু যে খুন করতে পারে না এটা আপনি বললেন, তাহলে দেবযানীর সম্পর্কে আপনার কি ধারণা? ও খুন করতে পারে? ওকে তো আপনি আরো বেশি ভালো করেছেন। আমি জানি না, রূপমদার খুনটা শুধুই আমার ধারণা। এবার এটা সত্যি কি মিথ্যে সেই প্রমাণ জোগাড় করতে হবে আপনাকে। পোস্টমর্টম হয়েছিল? হ্যাঁ হয়েছিল। সেই রিপোর্টে এটা শুধুই আত্মহত্যা বলে অভিহিত করা আছে। ঠিক আছে সারিকা দেবী, আমার আর কিছুই জানার নেই। আমি কালই এই ডিভোর্সের অফিসিয়াল নোটিশের আবেদন করব। তারপরে একে একে সব রহস্য উদ্ঘাটন হবে। ধন্যবাদ। সারিকা ফোন লাগায় অভিককে। কিছুক্ষণের মধ্যে অভিক আর রহনা নেমে আসে ছাদ থেকে। অভিক নেমে আসলে সারিকা সোফা ছেড়ে ওঠে। এবার তাহলে আমরা আসি? আদিত্য বাদশাদের সারিকা যাওয়ায়। এবার আসি মানে কি? আমি খাবার অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ডিনারটা এখান থেকে করে যাবেন। অভিক আরো কিছুক্ষণ অহনার সঙ্গে সময় কাটানোর সময় পাবে ভেবে খুশি হলেও সারিকার উত্তরে মন ভেঙে যায় ওর। সারিকা আদিত্যকে উদ্দেশ্য করে বলে, ছোটবেলা থেকে দেখে আসছি মা জেঠিমারা অন্তঃসত্ত্বা অবস্থায় সূর্য ডোবার পর বৌদিদের কোথাও যেতে দিত না। দিদিদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে, তবুও আমার বাড়ির বাইরে থাকাটা ঠিক হবে না। আদিত্য সারিকার চিন্তাধারায় অবাক হলো। আধুনিক উচ্চশিক্ষিত একটা মেয়ে এরকমটা ভাবতে পারে, সেটা ওর অজানা ছিল। তাই কোনো রাগঢাক না রেখে জিজ্ঞাসা করেই বসল, আপনি বিজ্ঞানীর স্টুডেন্ট হয়েও এইসব বিশ্বাস করেন? সারিকা গিয়ে অভিকের পাশে দাঁড়ালো। আদিত্যের উদ্দেশ্যে বলল, যৌথ পরিবারে 25টা বছর কাটিয়েছি। এছাড়াও আমার শাশুড়ির মা এইসব কথা খুব মানেন। এরপর আর আদিত্যের কিছু বলার থাকে না। ঠিক আছে, আর কি বলবো, সাবধানে যাবেন। অভিক ধীরে ধীরে বাইক চালাস। অভিক 3বার দরজায় শব্দ করে সারিকার ঘরে ঢোকে। সারিকা তখন নিজের জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আলমারিতে তুলছিল। অভিককে দেখে সারিকা ওকে বসতে বলে, কিছু বলবি? আবিরদা ফোন করেছিল। সারিকা থমকে দাঁড়ায় আলমারির কাছে, কৌতূহলী দৃষ্টিতে তাকায় অভিকের দিকে। কি বলছিল? তোর ননদ অন্তরার বিয়েটা ভেঙে গিয়েছে। ছেলের বাড়ির লোক এইসব ঘটনা শুনে, আর অন্তরা খুব ভেঙে পড়েছে। কি? অন্তরার পঙ্কজের বিয়ে ভেঙে গেছে? হাতের বাজ করা কাপড়গুলো বিছানায় রাখলো সারিকা। নিজের হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বার করে অন্তরার নম্বর ডায়াল করতে গিয়েও থেমে যায় ও। বাড়ি থেকে বেরোনোর পরই ও সিম কার্ডটা নষ্ট করে ফেলেছে। ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখে ও।
অভি, তোর ফোনটা একবার দে তো। অভিক প্যান্টের পকেট থেকে ফোন বের করে সারিকাকে ফোন দেয়। সারিকা নিজের ফোন থেকে অন্তরার নম্বরটা অভিকের ফোনে ডায়াল করে। শোনো না ভাই, আমায় একটা নতুন সিম কার্ড এনে দিতে পারবি? অভিক বিছানা ছেড়ে উঠল। একটু পরে রাজুদা দোকান বন্ধ করে দেবে, আমি বরং গিয়ে সিমটা নিয়ে আসি, তুই ততক্ষণ তোর ননদের সাথে কথা বল। অভিক চলে গেলে সারিকা দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। এ সময় পদ্ম টিউশন যায়, তাই এক প্রকার সুবিধাই হলো সারিকার। জটফট ফোন লাগায় অন্তরাকে। প্রথমবার রিং হয়ে হয়ে কেটে গেলেও দ্বিতীয়বারে ফোন রিসিভ করেও। হ্যালো, কে বলছেন? অন্তু, আমি বৌদি। সারিকা স্পষ্ট শুনতে পেল ফোনের ওপর প্রান্ত থেকে অন্তরার কান্নার শব্দ। আমি পঙ্কজকে ছাড়া বাঁচব না বৌদি। 5 মাস ধরে একসাথে সংসার করার স্বপ্ন দেখছি আমরা দুজন, সেখানে ওকে ছাড়া আমি থাকবো কি করে বৌদি? এই মুহূর্তে সারিকার ঠিক কি বলা উচিত বুঝে উঠতে পারে না। অন্তরাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই ওর কাছে। কেঁদো না অন্তু, উপরওয়ালা যদি লিখে রাখেন তাহলে পঙ্কজের সাথেই তোমার বিয়ে হবে, কেউ আটকাতে পারবে না। সময় দাও, একটু অপেক্ষা করো, এই খারাপ সময় ঠিক কেটে যাবে। তুমি কেন আমাকে আর মাকে না বলে চলে গেলে বৌদি? তোমার কথা খুব মনে পড়ছে। ঈশ্বরের ইচ্ছা থাকলে আমাদের আবার দেখা হবে অন্তু। তুমি নিজের খেয়াল রেখো, আমি আছি তো, তোমার পঙ্কজের সাথেই বিয়ে হবে। ভালো থেকো, রাখছি। অন্তরা কিছু বলার আগে ফোনটা কেটে দিল সারিকা। নিজের যে সংসার সে পিছনে ফেলে এসেছে, সে সংসারের প্রতি আর মায়া বাড়াতে চায় না ও। দরজায় ঠকঠক শব্দ হলো। সারিকা গিয়ে দরজা খুলে পদ্মকে দেখতে পেল। পদ্ম ভিতরে ঢুকে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে টেবিলে রেখে বিছানায় বসল। কিরে পদ্ম, আজ এত দেরি হলো ফিরতে? ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বলতে লাগলো। আর বলো না পিসিমণি, অর্ধেক রাস্তায় এসে সাইকেলের চেনটা পড়ে গেল, তারপর তো বাকি রাস্তাটা হেঁটে হেঁটেই আসতে হয়েছে। সারিকা পদ্মর পাশে বসতে পদ্ম সারিকার কোলে মাথা দিয়ে শুলো। সারিকা মৃদু হেসে পদ্ম চুলে বিলি কেটে দিতে লাগলো। একা এলি না, বন্ধুরা ছিল। সবাই মিলে গল্প করতে করতে এসেছি বলেই কিছু মনে হয়নি। এই পদ্ম, চুলে এত কতদিন তেল দিস না রে, চুলগুলো তো পুরো ফাঁকের বাসা হয়ে গেছে। যা, তেল নিয়ে আয়, লাগিয়ে দেই চুলে। পদ্ম খানিকক্ষণ ভাবল। কাল পরশু স্কুল ছুটি, তাই চট করে উঠে তেল এনে সারিকার সামনে বসলো। রাতে খাবার খেতে বাড়ির ছেলেরা আর বাচ্চারা প্রথমে বসেছে। খেতে খেতে সারিকার বাবা সারিকার উদ্দেশ্য বলে, সারামা। সারিকা এগিয়ে এসে ওর বাবার পাশে দাঁড়ায়। হ্যাঁ বাবা। জামাই তো অনেক দিন এই বাড়িতে আসেনি, তা ডাক না জামাইকে। সারিকা ভীষণভাবে অপ্রস্তুতে পড়ল। অভিক খাওয়া থামিয়ে সারিকার দিকে তাকালো। আসার দিন নয় কথা ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু এখনও কি বলবে ভেবে পায় না। সারা, তুই বলেছিলি না আবি শিলিগুড়ি গেছে অফিসের কাজে? কাকাবাবুকে সেটা বলছিস না কেন? এইবারও সারিকা সত্যটা লুকাতে সফল হলো ওর বড় বৌদির জন্য। তবে ও মনে মনে ঠিক করে নিল, আবির ডিভোর্স পেপারে সাইন করলেই বাড়িতে সবাইকে সবটা জানিয়ে দেবে। হ্যাঁ বাবা, ওর প্রচুর কাজের চাপ। এই তো সেদিন দিল্লি থেকে ফিরেই কাল আবার শিলিগুড়ি ছুটল। ও এখন আসতেই পারবে না। অঞ্জনা দেবী বিলাপ শুরু করলেন। জামাইকে সামনে বসিয়ে পাখার বাতাস করতে করতে খাওয়ানোর সৌভাগ্য বোধ হয় আমার আর হবে না।
সেবার দুর্গাপূজায় যখন এলো তখন আমি অসুস্থ হয়ে পড়লাম, কিছুই করতে পারলাম না, এবারও হলো না। মায়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল সারিকার। মায়ের এই সারটা সে আর কোনোদিনও পূরণ করতে পারবে না ভেবে চোখে জল চলে এলো ওর। ডাইনিং রুম থেকে ছুটে বেরিয়ে গেল। সারিকার এভাবে চলে যাওয়াতে সবাই খুব অবাক হলো। সারিকার বড়দা সোনালীকে বলল, ওর আবার কি হলো, যাও গিয়ে দেখে আসো তো। আবিরের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে দেবযানী। আবিরের বাম হাত দেবযানীকে আগলে রেখেছে আর আস্তে আস্তে দেবযানীর চুলগুলো কানে গুঁজে দিচ্ছে। সারা খুব বোকা বলো, মেয়েটা ধরতেই পারলো না আমরা বিগত 1 বছর ধরে সম্পর্কে আছি। আর ওই রূপমটাকে আমার বিরক্ত লাগতো, আমার থেকে গুনে গুনে 10 বছরের বড়। বুড়ো একটা, মরেছে ভালোই হয়েছে। মরেছে নাকি মেরে ফেলা হয়েছে? কথাটা বলেই দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ল। আবার থেমেও গেল পাশের ঘরের মা বোন আছে ভেবে। আবির দেবযানীর গালে চুম্বন করল। আর সারা মেয়েটা দিন দিন অসহ্যকর হয়ে যাচ্ছিল। সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করতো, কাঁদতো, আর কাছে আসতে বললে সারাদিনের কাজের ক্লান্তির বাহানা দিত। বাচ্চা তো দিতে পারলো না আমায়, তার উপর আমার চাহিদাও পূরণ করতে পারত না। দেবযানী নেশালো চোখে আবিরের কপাল থেকে থুতনি পর্যন্ত হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, আমি তোমার সব চাহিদা পূরণ করে দেব আবির, সব। আবির দেবযানীর কোমর ধরে আরো নিজের কাছে নিয়ে এলো। তাই জন্যই তো তোমাকে আমার বউ করে এনেছি ডার্লিং। তোমার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে যা সারিকার মধ্যে ছিল না। কিন্তু তোমার মায়ের সামনে আমাদের এমন নাটক চালিয়ে যেতে হবে যেন আমরা পরিস্থিতির শিকার। এখন মায়ের কথা ছাড়ো তো, এখন শুধু আমার কথা বলবে, শুধু তুমি আর আমি। চলো তাহলে আমাদের এই ফুলসজ্জার রাত্রিটায় একটু মেমোরেবল করে তুলি। দেবযানী বাম হাত দিয়ে টেবিল ল্যাম্পের সুইচ অফ করলো। বন্ধ দরজার ভিতরে দুজনে মেতে উঠল শারীরিক খেলায়। কোকিলের কুহুর টানে সকাল হয়েছে অনেকক্ষণ আগে, সকাল গড়িয়ে দুপুর হয়েছে। দেবযানী আর আবির এখনো ঘুম থেকে ওঠেনি। অন্তরা এই প্রথম হাত ফুরিয়ে রান্না করছে মায়ের জন্য। গায়ত্রী দেবী বসেছিলেন বসার ঘরের সোফায়। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে উনি। বলুন কাকে চাই? সামনে থাকা যুবকটি বলল, আবির চ্যাটার্জির নামে কুরিয়ার আছে, একটু অপেক্ষা করুন, আমি ওকে ডাকছি। গায়ত্রী দেবী রান্না করে অন্তরার কাছে গেলেন। তোর দাদাকে ডাক, ওর নামে কী সব এসেছে। অন্তরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাঘর থেকে গিয়ে আবিরের দরজার সামনে দাঁড়ালো। দরজাটা ভিতর থেকে বন্ধ দেখে ঠক ঠক শব্দ করলো। ভিতর থেকে আবির ঘুম জড়ানো কণ্ঠে বলল, কে? আসছি। আবির চ্যাটার্জির নামে কুরিয়ার এসেছে। কথাটা বলে অন্তরা আবার চলে যায়। আবির মিনিট 5 পর ঘর থেকে বেরিয়ে ডেলিভারি বয়ের থেকে খামটা নেয়। খামের উপরে অভিসারিকা চক্রবর্তী নামটা দেখে অবাক হয়। তড়িঘড়ি করে চিঠিটা খুলে চমকে ওঠে আবির। ততক্ষণে দেবযানী এসে ওর পাশে দাঁড়িয়েছে। কার চিঠি আবির? আবির চিঠিটা এগিয়ে দিল দেবযানীর দিকে। সারিকা আমাকে মিউচুয়াল ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে উইথ হার সিগনেচার। গায়ত্রী দেবী তখন জল খাচ্ছিলেন। কথাটা শুনে হাত থেকে গ্লাসটা পড়ে গেল তার। কাঁচ ভাঙার শব্দে অন্তরা ছুটে এলো রান্নাঘর থেকে। মাকে ভগ্ন হৃদয়ে সোফায় বসে থাকতে দেখে হাঁটু মুড়ে বসলো অন্তরা। কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? হাউমাউ করে কেঁদে উঠলেন গায়ত্রী দেবী।
আমার সংসারে কোন শনির নজর লাগলো অন্তু? তিলে তিলে ঘরে তোলা আমার স্বাদের সংসারটা এভাবে ভেঙে যেতে বসেছে। আমি কিচ্ছু করতে পারছি না অন্তরা। অন্তরা একবার হাড় চোখে তাকালো আবির আর দেবযানীর দিকে। শনির গ্রহ তো শুরু হবেই। হিরেকে গড়ছাড়া করে এখন কাজকে ঘরে এনে তুলেছে। যেদিন এই কাছের শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে তখনই বুঝবে হীরের মূল্য। দাঁত থাকতে দাঁতের মর্ম তো বুঝলো না। ওদের পতনের বেশি দেরি নেই মা, একটু সবুর করো। আজ সারিকার শরীরটা একদম ভালো নেই। সকাল থেকে 4-5 বার বমি করেছ। কোনো খাবার মুখে তুলতে পারছে না ও। সেই নিয়ে খুব চিন্তিত অঞ্জনা দেবী। এসে থেকে তো তেমন কিছুই খাসনি, তাহলে বদহজম হলো কি করে সারা? ভাইয়ের সাথে গিয়ে একবার পাড়ার মোড়ের ডাক্তারকে দেখিয়ে আয়। আমার কিচ্ছু হয়নি মা। কাল সন্ধ্যেবেলা যে অবির সাথে বেরোলাম তখনই একটু ফুচকা খেয়ে নিয়েছি। অনেকদিন পর খাওয়ায় ঠিক হজম হয়নি। একটা মিথ্যা কথা সাজিয়ে অঞ্জনা দেবীকে বলল সারিকা। তবুও যেন অঞ্জনা দেবীর চিন্তা গেল না। দাঁড়া, তো ছোট বৌদির কাছে মনে হয় গ্যাস্ট্রিকের ওষুধ আছে, আমি এনে দিচ্ছি। অঞ্জনা দেবী ঘর থেকে বেরোলে করুণ চোখে তাকায় সারিকা দরজার দিকে। সরি মা, তোমার মেয়ে তোমাকে তার জীবনের সব থেকে আনন্দের খবরটা জানাতে পারছে না। ক্ষমা করো মা, খুব শীঘ্রই আমি তোমাদের সবটা জানাবো। সারিকার ফোনটা বেজে উঠল। ফোনে একটা অচেনা নম্বর থেকে দেখে অবাক হলো সারিকা। এই নতুন নম্বরটাও তো কাউকে দেয়নি, শুধু অভিক জানে। তাহলে কে ফোন করতে পারে? ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করো। হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে একটা গম্ভীর স্বরে উত্তর আসে। আদিত্য সরকার, ডিভোর্স স্পেশালিস্ট। ও আপনি? কিন্তু আপনি এই নম্বর পেলেন কি করে? এই নম্বর তো কেউ জানে না। অভিক দিয়েছে। বাই দ্য ওয়ে, আপনি কি ডিভোর্স পেপারটা সই করে আবির বাবুকে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি সই করে অবির হাত দিয়ে কুরিয়ার করে দিয়েছি। আচ্ছা আদিত্যবাবু, ও যদি এই মিউচুয়াল ডিভোর্সে রাজি না হয় তখন কি হবে? অপর প্রান্ত থেকে আদিত্যর হাসি শুনতে পেল সারিকা। রাজি হলেও আপনার লাভ, না হলেও আপনার লাভ। বরং উনি যদি রাজি না হন তাহলে ক্ষতিটা ওনার। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেটা উনি নিজেই বার করবেন। কখন যে খাল কেটে উনি নিজেই কুমিরকে ডেকে এনেছেন ধরতেই পারবেন না। মানে উনি যদি কেস করেন তাহলে উনি নিজেই ফাঁসবেন। রূপম গুহুর মৃত্যুটা সেক্ষেত্রে আমাদের হাতিয়ার হবে। আমি ইতিমধ্যেই সেই হসপিটালে যোগাযোগ করেছি। সেখানে রূপম বাবুর পোস্টমর্টেম হয়েছিল। সারিকা তৎপরতার সঙ্গে জিজ্ঞাসা করল, কি জানতে পারলেন? না, এখনও জানতে পারিনি, তবে ডক্টর আমাকে খুব শীঘ্রই পোস্টমর্টেম রিপোর্টের কপিটা পাঠাবেন বলেছেন। তাহলে এই ডিভোর্সটা পেয়ে আমি একটা মুক্ত জীবনযাপন করতে পারবো বলছেন? অবশ্যই পারবেন ম্যাডাম। আপনি আপনার সন্তানকে নিয়ে একটা সুখকর জীবন কাটাবেন। তার ব্যবস্থা আমি করে দেব। ধন্যবাদ, এখন রাখি। সারিকা ফোনটা কেটে দিয়ে আলমারি থেকে একটা ছবি বার করলো, যেটা আবিরের সাথে ওর সম্পর্ক শুরু হওয়ার প্রথম তোলা একটা ছবি। সযত্নে হাত বুলালো ছবিটার উপর ও। আমাদের জীবন তো এমন হওয়ার কথা ছিল না আবির। কেন আমার সাথে এরকম করলে? এই সময়টা আমাদের জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল। আর কটা মাস পরেই আমি তোমার সন্তানকে পৃথিবীতে আনব। একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে আমার মধ্যে, যে তোমার অংশ, কিন্তু তার উপরও কোনো অধিকার তোমার থাকবে না আবির। ও সব জানবে, তার ভাবার সম্পর্কে সব জানবে, কিন্তু তুমি জানবে না ওর সম্পর্কে কিছুই। অঞ্জনা দেবী আর ছোট বৌদি দেবপর্ণা
উপস্থিতি টের পেয়ে সারিকা সতর্ক হলো। তড়িঘড়ি করা ছবিটা ড্রেসিং টেবিলের ডয়ারে লুকিয়ে রাখলো। ওখানে কি করছো সারিকা? পর্ণার কথা শুনে সারিকা ঘুরে তাকালো। কিছু না ছোট বৌদি, বলো কি বলবে? কাকিমা বললেন তোমার শরীরটা খারাপ, পেটের সমস্যা হচ্ছে, তাই দেখতে এলাম। ডাক্তারের কাছে যাবে? নিয়ে যাব? সারিকা কিছুটা অবাক হলো পর্ণার কথা শুনে, কারণ প্রায় 5টা দিন হয়ে গেছে, কিন্তু পর্ণা আবির আর দেবযানীর বিয়ে সম্পর্কে কিছু জানে না ভেবে খটকা লাগে। না না বৌদি, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আচ্ছা বৌদি, দেবুর সাথে তোমার কথা হয়নি? না গো, আমার ফোনটা কদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। আর তোমার দাদা জানো তো কখনো বাড়িতে থাকে না, সেই রাত করে ফেরে, তাই আর কথা হয়নি। কেন বলো তো? না, তাই জিজ্ঞাসা করলাম। সময়টা নিমিষেই চলে যাচ্ছে, দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে। দেবযানী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রাত্রিকালীন সাজসজ্জা করতে ব্যস্ত, আর আবির চিন্তিত মস্তিষ্কে বিছানায় বসে আছে। দেবযানী মাঝে মধ্যে আর চোখে দেখছে আবিরের দিকে। তোমার কি হয়েছে বলো তো? এত চিন্তা করছো কেন? সারা তো আমার কাজটা সুবিধাই করে দিয়েছে, সাইন করে দিলেই তো ঝামেলা শেষ, আমাদের পথের কাটার চিরবিদায়। না গো দেবু, বিষয়টা এত সোজা নয়। আমি একটু আগে আমাদের আলমারির মাথা থেকে এমন একটা জিনিস পেয়েছি, সেটা আমায় চিন্তিত ফেলেছে। দেবযানী কৌতূহল দৃষ্টিতে ঘুরে তাকালো আবিরের দিকে। কি জিনিস? সেই দেখো। দেবযানী আবিরের কাছে যায়। আবিরের হাতের মুঠো খুলতে দেবযানী বুঝতে পারে আবিরের চিন্তার কারণ, সাথে ভয় পায় নিজেও। এটা কার? সারিকার, কিন্তু ডক্টর তো বলেছিল। আমি জানি না দেবু, এই রুমে সারিকা আর তুমি ছাড়া কেউ থাকে না। তর্কের খাতিরে যদি ধরেও নেই অন্তরে এই রুমে আসে, কিন্তু এটা আর হওয়াটা অসম্ভব। তাহলে পড়ে রইল সারিকা আর তুমি। এই 1 মিনিট এটা তোমার নয় তো? সেদিন ওই রাতের ফলে আনন্দে কথা হারায় আবির, কিন্তু মুহূর্তেই দেবযানীর মাথায় সেই আনন্দ ফিকে হয়ে যায়। এটা আমার কি করে হবে আবির? আমরা তো প্রত্যেকবার প্রোটেকশন নিয়ে যা করার করেছি। আবির চিন্তিত হয়ে ওঠে। আবির দেবযানীর কথা শুনে এই মুহূর্তে ঠিক কি করা উচিত বুঝে উঠতে পারে না। তাহলে কি সারিকা প্রেগনেন্ট? এটা কি ওর প্রেগনেন্সি টেস্ট কিট, যেখানে 2টো লাল দাগ স্পষ্ট? দেবযানীর মুখের রং পাল্টে যায়। এবার যদি বাবা হওয়ার আনন্দে আবির ওকে অস্বীকার করে, যদি সারিকাকে ফিরিয়ে এনে ওকে তাড়িয়ে দেয়? না, এটা আমি হতে দেব না। আবিরের ব্রেন ওয়াশ করতে হবে, না হলে আমার উদ্দেশ্য সফল হবে না। মনে মনে কথাটা আওড়ে আবিরের পাশে বসে ওর হাত থেকে কিটটা নিয়ে পাশের টেবিলে রাখলো দেবযানী। আবিরের কাঁধে মাথা রাখলো। এত কেন ভাবছো আবির? আমি তো আছি, আমরাও বেবি নিয়ে নেব তাড়াতাড়ি। আবির দেবযানীকে নিজের থেকে সরালো। এটা যদি সত্যি হয়, সারিকা যদি সত্যিই প্রেগনেন্ট হয়, তাহলে আমাকে ওর কাছে যেতে হবে। ওর মধ্যে আমার সন্তান বড় হচ্ছে, আমার সন্তানের ওপর থেকে কোনো রকমের অধিকার আমি ছাড়ব না। দেবযানী ক্ষুব্ধ চোখে তাকালো আবিরের দিকে। তুমি এটা করতে পারো না আবির। বউয়ের বাচ্চা হচ্ছিল না বলে আমাকে বিয়ে করে যখন শুনলে বউ প্রেগনেন্ট, তখন আমাকে ছাড়তে পারো না তুমি। আমাকে এভাবে ব্যবহার করতে পারো না। আবির দেবযানীর গালে হাত রাখলো। তোমার হাত যখন ধরেছি, এত সহজে ছাড়ব না। আমার যেমন তোমাকেও লাগবে, তেমন আমার সন্তানকেও লাগবে। আমি কালই যাব ঝাড়গ্রাম, সারিকার বাবার বাড়ি। চক্রবর্তী বাড়ির রেওয়াজ অনুযায়ী বাড়ির বউরা ভোর 5টার পর আর ঘুমাতে পারে না, আর এটাই একটা রুটিন বানিয়ে দিয়েছে বাড়ির 2 জেনারেশনের 6 বৌমা।
ঘর পরিষ্কার, ঘর মোছা, ভগবানকে সেবা দেওয়া সবার কাজই ভাগ করা আছে। বাড়ির উঠোন পরিষ্কারের দায়িত্বে থাকে সোনালি। কাজ শেষ করে যখন বাড়ির মূল দরজা খোলে চমকে ওঠে সোনালি। এত সকালে আবিরকে দেখে যেমন অবাক হয় তেমনি রেগেও যায় খুব। তুমি তুমি কেন এসেছো এখানে? এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। সোনালি আবিরের মুখের ওপর দরজা বন্ধ করতে গেলে সেখানে চলে আসেন অঞ্জনা দেবী। জামাইকে দেখে খুব খুশি হন উনি। জামাই, তুমি এসেছো? এসো, ভিতরে এসো। অনিচ্ছা সত্ত্বেও আবিরকে বাড়িতে ঢুকতে দিতে বাধ্য হলো সোনালি। আবির অঞ্জনা দেবীকে প্রণাম করলো। বাবা, সারা যে বললো তুমি অফিসের কাজে শিলিগুড়ি না কোথায় গেছো? আবিরের একটু খটকা লাগলো। পর মুহূর্তেই ভাবলো সারিকা এখনো বাড়ির কাউকে কিছু জানায়নি, তাহলে ওর সুবিধাই হলো। হ্যাঁ মা, গিয়েছিলাম তো, আজ সকালেই ফিরলাম। এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এলাম। ভালো করেছো বাবা, চলো ভিতরে চলো। অঞ্জনা দেবী আবিরকে বাড়ির ভিতরে নিয়ে গেল। সোনালি আর দেরি না করে সারিকাকে ডাকার উদ্দেশ্যে চলে গেল। বসার ঘরে সোফায় বসে চা খাচ্ছে আবির, আর ওকে ভিড় করে দাঁড়িয়ে আছে বাড়ির গিন্নিরা। তোমার মা বোন কেমন আছেন বাবা? সবাই ভালো আছে। বড় জেঠিমা, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি আমরা। আবির এদিক ওদিক শুধু সারিকাকে খুঁজতে লাগলো। অবশেষে সারিকাকে দেখতে না পেয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করেই ফেলল, মা, আপনার মেয়েকে দেখছি না তো, এখনো ঘুম থেকে ওঠেনি? আসলে কাল থেকে ওর শরীরটা একটু খারাপ, অনেকবার বমি করেছে, তাই হয়তো ঘুমোচ্ছে এখনো। মেজ বৌমা, যাও তো, সারাকে ডেকে নিয়ে আসো। কাউকে ডাকতে যেতে হবে না, আমি এসে গেছি। বসার ঘরের দরজায় গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে সারিকা। সারিকার ভাবভঙ্গি দেখে একটু ভয় পেল আবির। সারিকা তারপর আবিরকে অবাক করে দিয়ে হেসে হেসে ঘরে ঢুকে আবিরের কাছে গেল। কেন এখানে এসেছো আবির? গাছের খেয়ে আবার তলার কুড়াতে এসেছো? লজ্জা করলো না একবারও এই বাড়ির চৌকাঠে পা রাখতে? সারিকার কথা শুনে খুব রেগে গেল অঞ্জনা দেবী। এগুলি কি ধরনের কথা সারিকা? জামাইয়ের সাথে তুই এমনভাবে কথা বলছিস কেন? সারিকার ভিতরের কষ্টটা বেরিয়ে এলে রাগ হয়ে চিৎকার করে উঠল, কে ঢুকতে দিয়েছে? কে এই বাড়িতে? একে এক্ষুনি বের করে দাও এই বাড়ি থেকে। অঞ্জনা দেবী খুব জোরে সর মারলেন সারিকার গালে। সারিকা গালে হাত দিয়ে কেঁদে উঠল, এই বেঈমানটার জন্য তুমি আমাকে মারলে মা? কাকে বেঈমান বলছো তুমি সারিকা? ও তোমার স্বামী। স্বামী? স্বামী শব্দের অর্থ ও জানে? জানো মা, তোমার মেয়ে তোমার বাড়িতে ঘুরতে আসেনি, বরাবরের মতো সংসারের ফাট শুকিয়ে চলে এসেছে। কেন জানো? তোমাদের আদরের জামাই মিস্টার আবির চ্যাটার্জি বিয়ে করেছেন। কাকে জানো? আমার প্রাণপ্রিয় বন্ধু দেবযানী ভাদুড়ি গুহুকে। এরা দুজন মিলে আমাকে ঠকিয়েছে মা, তোমার মেয়েকে ঠকিয়েছে। বসার ঘরে এখন শুধুই নীরবতা। পরিষ্কার আকাশে বজ্রপাত হলে যেমন হয় ঠিক তেমনি সবার অবস্থা এখন। অঞ্জনা দেবী সারিকার কাঁধ ধরে জাকালেন, তুই কি বলছিস নিজে শুনতে পাচ্ছিস সারা? সারিকা চোখের জলটা মুছল। বড় বৌদি, মেজ বৌদি, ছোট বৌদি, দাদাদের ডেকে আনো এখানে, অভিকেও আনবে। আবির যখন এখানে এসেই পড়েছে, এখানেই ওকে বুঝিয়ে দেব বেইমানি করার ফল। বাড়ির বউরা তাদের স্বামীদের ডাকার উদ্দেশ্য চলে গেল। সারিকা আবিরের মুখে মুখে দাঁড়ালো।
তোমাকে আসতে বারণ করেছিলাম আমি। বলেছিলাম আমার দাদারা কখনোই তাদের বোনের কষ্ট নীরবে সহ্য করবে না। আবির এতক্ষণে চুপ করে থাকলেও এবার মুখ খুলেও, তুমি এখনো লিগ্যালি আমার ওয়াইফ, আর তোমার গর্ভে আমার সন্তান বড় হচ্ছে, তার উপর সমস্ত অধিকার আছে আমার। আমি তার উপর অধিকার ছাড়ব না সারিকা। সারিকা চমকে উঠল, নিজের পেটে হাত রেখে আবিরের থেকে দূরত্ব বজায় রাখলো। একটা অজানা আতঙ্কে কেঁপে উঠল ওর মাতৃমন। না, ওকে আমি দেব না। ও তোমার কেউ না, ও শুধু আমার, শুধুই আমার। ওর উপর কোনো আঘাত হানতে দেব না আমি তোমায়। ওকে ছুঁতেও পারবে না তুমি। চলে যাও এখান থেকে, চলে যাও। সকাল সকাল দুর্বল শরীরে চিৎকার করার জন্য হঠাৎ মাথাটা ঘুরে যায় সারিকার। টলে পড়ে যেতে গেলে পিছন থেকে অভিক এসে ধরে ফেলে। সর্দি, আয় বস, বস এখানে। অভিক সারিকাকে ধরে চেয়ারে বসায়। এত উত্তেজিত হোস না সর্দি, এটা তোর শরীরের পক্ষে ভালো নয়। সারিকার 3 দাদাও এসে উপস্থিত হয়েছে বসার ঘরে। সারিকের ছোটদা সৌভিক সারিকার সামনে এসে দাঁড়ায়। কি শুনলাম সারা? আবির আমার শালিকা দেবযানীকে বিয়ে করেছে? সারিকা শুধু মাথা নাড়ে। সৌভিক উঠে সরাসরি গিয়ে আবিরের জামার কলার চেপে ধরে। তোর সাহস হলো কি করে আমার বোনের সাথে এত বড় অন্যায় করার? ও তো তোকে ভালোবেসে আমাদের সবার ভালোবাসা উপেক্ষা করে চলে গিয়েছিল। সেই তুই ওকে ঠকালি? আমি তোকে পুলিশে দেব আবির। মেজদা এক্ষুনি থানায় ফোন কর। আবির সৌভিক থেকে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারিকার বর্দা মানিক আবিরের উদ্দেশ্যে বলল, তোমার লজ্জা করলো না? এত বড় একটা অন্যায় করে আবার এই বাড়িতে এসেছ? মানুষের চামড়া আছে তো তোমার শরীরে? আবির হাত জোড় করলো মানিককে সামনে। আমি ভুল করেছি বর্দা, আমি আমার ভুল শুধরাতে এসেছি। আমি আমার সন্তান আর সারিকাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি ভাবলে কি করে আবিরদা আমরা এত কিছুর পর সর্দিকে তোমার সাথে পাঠাবো? যেই জেনেছ সর্দি প্রেগনেন্ট অমনি তোমার মন ঘুরে গেল? মনে পড়লো তুমি ভুল করেছ? এত দরদ উতলে পড়ছে? চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে পেপারটা পাঠিয়ে দেবে। না হলে তুমি কল্পনাও করতে পারছো না তোমার আর দেবযানীদির সাথে কি হতে চলেছে। আমি সারিকাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না অভিক। আবিরের কথা শুনে ভীষণ রেগে যায় মানিক। প্রতীক সবিক অভিক আর জুতো জোড়াটা নিয়ে আয় তো, এই বেটাকে আজ জুতো ফেটা করে বিদায় করব। বড় জেঠুর কথা শেষ হতে না হতে পর্ণা 10 বছরের চেয়ে 2 জোড়া জুতা নিয়ে হাজির হয়। সেগুলো দেখে চোখ কপালে ওঠে আবিরের। এই মুহূর্তে শুধু ও পালানোর রাস্তা খুঁজছে। দরজার দিকে তাকাতেই দেখলো দরজা বন্ধ। হঠাৎ এক জোড়া জুতো ছুড়ে এলো আবিরের দিকে। আবির চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। ঘুম থেকে উঠে ধীর ফিরিয়ে উঠল আবির। তার মুখে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়েছে। হৃৎস্পন্দন দ্রুত গতিতে হচ্ছে। ঘামটা হাতের উল্টো পিছন দিয়ে মুছে নিল। এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন। বিছানার ওপার পাশে তাকিয়ে দেখলো দেবযানী এখনো ঘুমাচ্ছে। টেবিল থেকে ফোনটা নিয়ে সময় দেখলো আবির। ভোর 5:17। গলা শুকিয়ে এলো আবিরের। একটা শুকনো ডোক গিলে হাঁপ ছাড়ল। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে আমি যদি আজ ঝাড়গ্রাম যাই, ওই বাড়ির সবাই কি আমাকে জুতো পেটা করবে? আমার যাওয়াটা কি ঠিক হবে? আজ শনিবার, সবাই আজ বাড়িতেই আছে। সকাল থেকেই অভিক আজ ওর বড় ভাইজি রূপার পিছনে লেগেছে। অভিক যত রাগাচ্ছে রূপা তত রেগে যাচ্ছে। ওদের সঙ্গে দলে যোগ দিয়েছে পদ্মাবতীর ভাই প্রণয়।
ছোট কাকাই দেখো দিদিভাইয়ের নাকের ডগাটা কেমন লাল হয়ে গেছে বলে হেসে উঠল ফনয় আর রবি। রূপা কটমট করে তাকালো ফনয়ের দিকে। এখন তো খুব ছোট, কাকায়ের দলবাড়ি করছিস, আসিস একবার আমার কাছে চকলেট চাইতে, তখন দেখাবো মজা। এই একটা ছোট বাচ্চাকে তুই চকলেটের খোঁটা দিচ্ছিস? তুই একদম চুপ করে থাকে ছোট কাকাই। আমি যখন বলেছি তোর আগে বিয়ে করব না তো করব না। এই 4 বছরে ছোট বড় কাকা ভাইজির সম্পর্ক বড়ই মধুর। কাকার মতো শাসন, দাদার মতো আগলে রাখা আর বন্ধুর মতো বিপদে আপদে পাশে থাকা সবটাই পায় রূপা অবিকের থেকে। 22 বছরের রূপার এখন একটাই মত, সে 24 বছর বয়সী কাকার আগে কোনো মতেই বিয়ে করবে না। সেই নিয়ে অবিক ওকে রাগাচ্ছে। কিন্তু রূপু, আমি তো শুনলাম বড়দার বড় বৌদি তোর জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। ওদের ঝগড়ার মাঝে শাড়িকে এসে বসলো ওদের কাছে, উঠোনে রাখা একটা চেয়ারে। কি ব্যাপার রূপা বুড়ি, সকাল সকাল কাকায় এর সাথে কি নিয়ে ঝগড়া লেগেছে? রূপা নিজের চেয়ারটা টেনে শারিকার কাছে সরে এলো। দেখ না ছোট পিসি, ছোট কাকাই বলেছে আমার জন্য নাকি বাবা মা ছেলে দেখছে, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি এই অহনা দিকে এই বাড়িতে না এনে আমি এই বাড়ি থেকে যাব না। শারিকা অবাক হলো রূপার মুখে অহনার নাম শুনে। অহনাকে তুই চিনিস? চিনব না কেন, আমার ডিপার্টমেন্টের সিনিয়র অহনা, আর সেটা কাকাই না জেনে প্রেম করছে। জানিস ছোট পিসি, আমি এই রিসেন্ট জানতে পেরেছি, বিষয়টা আমাকে বলেইনি কাকাই। শারিকা রূপার কাছে গিয়ে খুব আস্তে করে বলল, কাকায়ের না হয় অহনা আছে, কিন্তু আমার রূপা বুড়িরও কি কেউ আছে? প্রেম করছে নাকি সে? রূপা কিছু বলতে যাবে তার আগে বাড়ির মূল দরজায় ঠক ঠক আওয়াজ হলো। অভিক দরজা খোলার জন্য এগুলো প্রতীক এসে বাধা দেয়। তুই বস, আমি দেখছি। অভিক গিয়ে দরজা খুলে একজন পিয়নকে দেখতে পায়। প্রতীক তার উদ্দেশ্য বলে, হ্যাঁ বলুন, কাকে চাই? পিয়ন নিজের কাঁধের ঝোলানো ব্যাগ থেকে খুঁজে খুঁজে একটা চিঠি বার করে। এখানে অভিসারিকা চ্যাটার্জি থাকেন? প্রতীক একবার শারিকার দিকে তাকায়। শারিকাও নিজের নাম শুনে অবাক হয়েছে কিছুটা। কিছু একটা আন্দাজ করে চেয়ার ছেড়ে তৎক্ষণাৎ উঠে যায় দরজার দিকে। আমি অভিসারিকা চ্যাটার্জি। পিয়ন চিঠিটা শারিকার হাতে দেয়। আদালত থেকে চিঠি এসেছে, এখানটায় সই করে দিন। শারিকা একবার প্রতীকের দিকে তাকায়, তারপর সই করে দিল। পিয়ন চলে যেতে শারিকা প্রতীককে এড়িয়ে চলে যেতে গেলে প্রতীক বাধা দেয়। দাঁড়া শারিকা। শারিকা থমকে দাঁড়ায়। প্রতীক এসে ওর সামনে দাঁড়ায়। কিসের চিঠি এটা? অভিক পরিস্থিতি সামাল দিতে উঠে আসে ওদের কাছে। স্যার না মেজদা, ওর কোনো পার্সোনাল চিঠি হবে হয়তো। তুই একটাও কথা বলবি না অভিক, আমি স্পষ্ট দেখেছি খামের উপর ডিভোর্স শব্দটা। দে খামটা। এক প্রকার শারিকার হাত থেকে ছিনিয়ে নেয় প্রতীক। চিঠিটা খুলে পড়তে শুরু করেও সবটা পড়ার পর কৌতূহলে তাকায় শারিকার দিকে। এসব কি সারা? তোর ডিভোর্স প্রত্যাখ্যান করে আবির বিপক্ষে কেস করেছে। তুই আবিরকে ডিভোর্স কেন দিচ্ছিস? কি হয়েছে সারা, বল আমাকে, সবটা খুলে বল আমায়। চক্রবর্তী বাড়ির নিস্তব্ধতার মধ্যে শুধু মাঝে মধ্যে শোনা যাচ্ছে অঞ্জনা দেবীর ফোফারানোর শব্দ। মেয়ের সাথে এত বড় প্রতারণা হয়েছে, সেটা চক্রবর্তী বাড়ির কেউই মেনে নিতে পারেনি। এই যৌথ পরিবারের প্রত্যেকের যেন এখন একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আবিরকে উচিত শিক্ষা দেওয়ার। শুধুমাত্র মন গলেনি শারিকা ছোট বৌদি দেবপর্ণার। কেউ তার নিজের দোষটা দেখতে পায় না শারিকা।
নিশ্চয়ই তুমি এমন কিছু করেছিলে যার জন্য আবিরের মনে হয়েছে তোমার থেকে আমার বোনের সাথে সংসার করা 1000 গুণে ভালো। কথাটা শেষ হওয়ার সাথে সাথে সজোরে একটা স্বর এসে পড়ল দেবপর্ণার গালে। অনেকক্ষণ থেকে সারিকাকে নানাভাবে কথা শোনাচ্ছ। শেষমেশ আর সহ্য করতে পারল না সারিকার শ্রদ্ধা সৌভিক। তুমি আমাকে মারলে? বেশ করেছি। নিজের বোনের অন্যায় ডাকতে আমার বোনকে অপমান করতে পারো না তুমি। কতদিন চেনো তুমি আমার বোনকে? তাই বলছি, বেশি কথা বলতে এসো না। 1000 বার বলবো কথা। তোমরা সবাই মিলে শুধু আমার বোনটাকে দোষ দিয়ে যাচ্ছ। নিজেদের বোনের দোষ দেখছো না। বিয়ের এতগুলো বছর পরে যে মেয়ে একটা সন্তান জন্ম দিতে পারে না, তার স্বামী দ্বিতীয় বিয়ে করবে না তো কি? সৌভিকের হাত আবারও পর্ণার গালের দিকে উঠলে বিশাখা এসে সৌভিককে বাধা দেয়। শান্ত হও ঠাকুরপো, এটা মাথা গরম করার সময় নয়। ছোট, তুই ঘরে যা। না, আমি যাব না ঘরে। তোমরা সবাই মিলে আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলবে, আর আমি সেটা সহ্য করব? ভাবলে কি করে? সৌভিক হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করলো। তুমি যে আমার বোনকে বিচার করছো, আমিও তো বলতে পারি আমাদের বিয়ের 5 বছর পর তুহিন হয়েছে। শেখরটা আমিও যদি দ্বিতীয় বিয়ে করতাম, তখন কি করতে তুমি? সতীনের সংসার করতে তো? তাই বলছি, বেশি কথা বলো না। যাও, ঘরে যাও। সৌভিকের হুমকিতে কেঁপে ওঠে পর্ণা। চুপচাপ ঘরে চলে যায়। সৌভিক এসে সারিকার সামনে বসে। তো ছোট বৌদির হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি বোন। সারিকা হাসলো। আর ছোট বৌদি? আমাকে জীবনের সব থেকে চরম আঘাতটা তো দিল আমারই 2 জন প্রিয় মানুষ। তাই এখন আর কারো কথা গায়ে লাগে না। আমার সন্তানের কথা ছোট বৌদি বলে গেল না। সেই সন্তান তো এখন আমার মধ্যেই আছে। আবিরের বদলে ওকে দিয়েছে ভগবান আমাকে। এত হাহাকারের মধ্যে কোথাও যেন একটু আনন্দের জলকানি দেখা দিল। অঞ্জনা দেবী খুব খুশি হলেন। মেয়ের গালে 2 হাত রেখে বললেন, তুই অন্তঃসত্ত্বা। সারিকা হাসূচক ঘাড় নাড়ালো। অঞ্জনা দেবী হাত দিয়ে সারিকার থুতনিতে চুম্বন করল। এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। আমার মেয়ে মা হবে, আমি দিদা হব। তোমরা শুনতে পাচ্ছ? আমার মেয়ে মা হবে। মায়ের এমন পাগলামি দেখে সারিকা জড়িয়ে ধরল অঞ্জনা দেবীকে। উনি সারিকার কাঁধে মাথা রেখে কেঁদে উঠলেন। সারিকাও কাঁদল। এত খুশির দিনেও ভগবান তুমি আমার মেয়েটাকে কেন এত অসুখী করে দিলে? গর্বর সব পর করে দিলেন। আমি অসুখী নই মা, আমার অনাগত সন্তান আসছে। তোমরা সবাই আমার পাশে আছো, এরপরও আমি অসুখী কি করে হই মা? সারিকার বর্দা সারিকার উদ্দেশ্যে বলল, আমরা সবাই তোর পাশে আছি বোন। কোনোদিন নিজেকে একা মনে করবি না। আমরা সবাই মিলে আবিরকে এর যোগ্য শাস্তি দেব। আমাদের ছোট বোনকে বা যারা কষ্ট দিয়েছে তাদের আমরা ছাড়ব না। মানিকের কথায় বাড়ির প্রত্যেক সদস্য গলা মিলালো। নিজের পরিবারকে পাশে পেয়ে সারিকা যেন এতদিন পর মন খুলে হাসল। কোর্টের বাইরে বসে আছে সারিকা, অভিক, সারিকা, 3 দাদা, মেজ বৌদি আর আদিত্য। সেদিনের পর থেকে কেটে গেছে আরও একটা সপ্তাহ। আজ আবির আর সারিকার কেসটা কোর্টে উঠেছে। তাই শেষ মুহূর্তে একটা আলোচনা করে নিচ্ছে আদিত্য সারিকার সাথে।
সারিকা ঘন ঘন নিজের ঘাম মুছছে দেখে আদিত্য নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে এগিয়ে দেয়। আপনার কষ্ট হচ্ছে ম্যাডাম, চলুন কোনো রেস্টুরেন্টে ফাঁকার তলায় গিয়ে বসি। এই অবস্থায় এত রোদে গরমে বসে থাকলে আপনার শরীর খারাপ করবে। সারিকা আদিত্যর কাছ থেকে জলের বোতল নিয়ে ডক ডক করে কয়েক চুমুক জল খায়। না না, আমি ঠিক আছি, একটা দিনেরই তো ব্যাপার। না সারিকা দেবী, আমাদের কাছে যে যে পয়েন্টগুলো আছে সেগুলো হলে এই কেসটা আরও 2-3টা দিন নেবে। ডিভোর্স কেস নিয়ে শুরু হলেও বিষয়টা তো একটা খুনের কেসে গিয়ে পৌঁছাবে। আপনি রূপমদার পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন? রিপোর্ট পেয়েছি, আর কয়েকজন সাক্ষী পেয়েছি যারা দেবযানী দেবীর পর রূপনবাবুর ঝুলন্ত মৃতদেহ দেখেছিল। তারা কি? আদিত্য একবার ঘড়ি দেখল, সারিকার কথা শেষ হওয়ার আগেই বলল, সময় হয়ে গেছে, ভিতরে চলুন। সবাই এগুলো, পিছনে রইল আদিত্য আর সারিকা। কোর্টে ঢোকার আগ মুহূর্তে সারিকা আদিত্যর হাত চেপে ধরল। আদিত্য সারিকার মুখের অবস্থা দেখে বুঝতে পারল ও খুব ভয় পেয়ে আছে। আদিত্য নিজের অন্য হাতটা সারিকার হাতের উপর রাখল। আমি আছি তো, ভয় পাবেন না, আপনাকে সুবিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। সারিকা আদিত্যর দিকে তাকালো করুণ দৃষ্টিতে। এর আগে কখনো কোর্টে আসিনি, আমার খুব ভয় লাগছে। কাঠগড়ায় দাঁড়াতে হবে আমায়। শান্ত হন ম্যাডাম, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি সবসময় আপনার পাশে থাকব। নার্ভাস হবেন না। বিপক্ষীয় উকিল যা যা প্রশ্ন করবে আপনি ভয় না পেয়ে ঠিক ঠিক উত্তর দেবেন। সারিকা একটা কথা শুকনো ডোক গিলল। আদিত্য সারিকার হাতটা শক্ত করে চেপে ধরল। চলুন। মামলা নম্বর 356, আবির চ্যাটার্জি বনাম অভিসারিকা চ্যাটার্জির ডিভোর্স কেস শুরু হলো। আদিত্য আর বিপক্ষী উকিল উঠে দাঁড়ালো। বিপক্ষের উকিলকে খুব ভালো করে চেনে আদিত্য, এর আগে বেশ কয়েকটা কেস লড়েছে ওনার সাথে। বেশ নামকরা উকিল সৌরভ রায়। সৌগত নিজের বক্তব্য শুরু করল। মাই লর্ড, আমার মক্কেল মিস্টার আবির চ্যাটার্জিকে অভিসারিকা দেবী ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু আবুর বাবু এই ডিভোর্সের নোটিশ খারিজ করেছেন, কারণ ওনার মতে ওনার স্ত্রী কোনো আগাম বার্তা ছাড়াই বিনা কারণে এই ডিভোর্স চাইছেন। অবজেকশন ইউ অনার, অবজেকশন সাস্টেন্ড। জজ সাহেবের অনুমতি পেয়ে একবার আদিত্য সারিকার দিকে তাকালো। সারিকা ভয় পেয়ে আছে দেখে চোখের ইশারায় আশ্বস্ত করলো আদিত্য। থ্যাংক ইউ মাই লর্ড। আমার গার্ডেন ফ্রেন্ড অনেক কথাই বললেন, কিন্তু ওনার হয়তো জানা নেই মিস্টার আবির চ্যাটার্জি আমার মক্কেলের সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ থাকার পরেও দ্বিতীয় বিবাহ করেছেন, এবং এই মাসের গত 11 তারিখ সেই বউকে বাড়িতে এনেও তুলেছেন। এবং কাকে বিয়ে করেছেন জানেন? আমার মক্কেল সারিকা দেবীর প্রিয় বান্ধবী দেবযানী গুহুকে। সেক্ষেত্রে আমার মক্কেলের ডিভোর্সের আবেদন করাটা কি ভুল মাই লর্ড? প্রথম বিবাহের বিচ্ছেদ না করিয়ে দ্বিতীয় বিয়ে করা অপরাধ। আপনার কিছু বলার আছে সৌগত বাবু? অবশ্যই আছে মাই লর্ড। আমার বিপক্ষের উকিল যে কথাটা বললেন সেটা সম্পূর্ণই যুক্তিহীন এবং মিথ্যা। এর পিছনে কোনো সত্য লুকিয়ে আছে, সেটা জানার জন্য আমি ডেকে নিতে চাই দেবযানী গুহুকে। কথাটা শুনে সারিকা সহ সবাই অবাক হয়। দেবযানী কাঠগড়ায় ওঠে। আপনি দেবযানী গুহু? মিসেস অভিসারিকা দেবীর বেস্ট ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ। আবিরবাবু আপনাকে বিয়ে করেছে।
আপনারা একে অপরকে ভালোবেসে এই বিয়েটা করেছেন। দেবযানী একবার সারিকার দিকে তাকায়, তারপর বলতে শুরু করে, আমি আবিরকে বিয়ে করেছি ঠিক, কিন্তু ভালোবেসে না। আমাকে সারিকা বুঝিয়েছিল এই বিয়েটা করার জন্য। শুধুমাত্র ওর কথায় আমি এই বিয়েটা করেছি। দেবযানীর এই মিথ্যে তথ্য সারিকা চমকে উঠে দাঁড়ায় বেঞ্চ ছেড়ে। জজ সাহেব মিথ্যে বলছো? আমি কোনোদিনই ওকে বলিনি আবিরকে বিয়ে করার জন্য। আপনিই বলুন, আমি নিজের সংসার কেন ভাঙতে চাইব? আপনার কিছু বলার থাকলে উইটনেস বক্সে এসে বলুন। আদিত্য সারিকাকে বসতে বলল। সারিকার সামনে গিয়ে স্মির স্বরে বলল, উত্তেজিত হবেন না। ওরা এখানে সব কিছু প্ল্যান করেই এসেছে, তাই আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আদিত্য মাথায় হাত দিয়ে বসল। আদিত্য পুনরায় নিজের জায়গায় ফিরে গেল। আমি দেবযানী গুহুকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আদিত্য দেবযানীর উইটনেস বক্সের কাছে গিয়ে দাঁড়ালো। আপনি বললেন সারিকা দেবী আপনাকে বলেছিলেন আবিরবাবুকে বিয়ে করতে। তা দেবযানী দেবী, আপনি কি 5 বছরের বাচ্চা যে আপনাকে একজন বলল বিয়ে করতে আর আপনি করে নিলেন? আমার হাজবেন্ড মারা গেছেন 5 মাস আগে। সারিকা এটারই সুযোগ নিয়েছিল। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি একা হয়ে পড়েছিলাম। দুবেলা দুমুঠো অন্য জোগাড় করাও আমার কাছে দায় হয়ে যাচ্ছিল। সেই সময় ও আমাকে বুঝিয়েছিল আবিরকে বিয়ে করলে নাকি বাকিটা জীবন আমার সুখে কাটবে। আমিও নিজের ভবিষ্যতের চিন্তায় ওর কথায় রাজি হয়ে যাই। মানে আপনি বলতে চাইছেন সারিকা দেবী নিজে আপনাকে ওনার সতীন হওয়ার অফার করেছিলেন? আপনি কি কোর্টের সাথে মজা করছেন মিথ্যা তথ্য দিয়ে? সৌগত এবার উঠে দাঁড়ায়। অবজেকশন ইউর অনার। আমার লার্নড ফ্রেন্ড হয়তো ভুলে যাচ্ছেন, এটা আদালত, এখানে উচ্চস্বরে কথা বলা যায় না। অবজেকশন সাস্টেন্ড। থ্যাংক ইউ। আমি দেবযানীকে আরও কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আদিত্য এসে নিজের জায়গায় বসল। সৌগত দেবযানীর কাছে গেল। আপনি বললেন সারিকা দেবী আপনার সেই সুযোগ নিয়েছিল। কোন সুযোগের কথা আপনি বলছেন সেটা একটু খুলে বলবেন আদালতের কাছে? সারিকার এক্সট্রা ম্যারিটাল একটা অ্যাফেয়ার ছিল, যার জন্য চেয়েছিল আমি যেন আবিরদাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করি, আর সেই সুযোগ ও আবিরদাকে সব দোষ দিয়ে ডিভোর্সটা পেয়ে যাবে আর ওর বয়ফ্রেন্ডের কাছে চলে যেতে পারবে। কথাটা শুনে সারিকা সহ সবাই চমকে ওঠে। আদিত্য চোখের ইশারায় বারণ করে উত্তেজিত না হতে। তাহলে মাই লর্ড, এবার আপনিই বিচার করুন, এক্ষেত্রে দোষটাকা। সারিকা দেবী একটা মিথ্যা গল্প সাজিয়ে ডিভোর্সের আবেদন করেছেন। এক্ষেত্রে আবিরবাবু দোষটা কোথায়? তিনি তো এই ডিভোর্সটা চাইছেন না। সেক্ষেত্রে কি আমার মক্কেল সুবিচার পাবে না ইউর অনার? আদিত্য এবার উঠে দাঁড়ায়। অবজেকশন ইউর অনার। অবজেকশন সাস্টেন্ড। আমার লার্ন ফ্রেন্ড হয়তো ভুলে যাচ্ছেন, আদালতে মিথ্যে গল্প শোনানো যায় না। এতগুলো কথা যে দেবযানী দেবী বলছেন তার কোনো প্রমাণ আছে ওনার কাছে? আছে মাই লর্ড। স্বগত নিজের ডেস্ক থেকে একটা সাদা খাম তুলে জর্জের কাছে জমা দিল। আদিত্য সারিকাকে ইশারায় জিজ্ঞাসা করল এর সত্যতা। সারিকা ইশারায় বুঝিয়ে দিল এগুলো মিথ্যে। জজ সাহেব খামটা খুলে কয়েকটা ছবি ফেলেন। নিজে কিছুক্ষণ দেখে ছবিগুলো বাকিদের দেখায় উদ্দেশ্য উল্টো করে ধরলেন। ছবিগুলো দেখে চমকে উঠল সবাই।
সৌগত এবার বলতে শুরু করলো, মিসেস অভিসারিকা চ্যাটার্জির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যার সাথে চলছিল তিনি আর কেউ নন, আমারই বিপক্ষীয় বন্ধু মিস্টার আদিত্য সরকার। এই ছবিগুলোতে যেগুলি স্পষ্ট। পদ্মর জন্মদিনের দিন আদিত্যর সাথে যখন সারিকার ধাক্কা লাগে তখন আদিত্য সারিকাকে বাঁচাতে আগলে রেখেছিল তখনেরই ছবিগুলো নানা অ্যাঙ্গেল থেকে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী অংশ খুবই শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।